আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের বোর্ড পরীক্ষায় লাস্ট যে পরীক্ষাটা সেটা হচ্ছে বায়োলজি। সো এই বায়োলজি পরীক্ষায় যেহেতু আমাদের শর্ট সিলেবাসে যে কয়টি অধ্যায় আছে সেই অধ্যায় থেকে 99 অথবা 100% ইম্পর্টেন্ট কিছু টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আশা করি তোমরা যদি এই সাজেশনটি ফলো করো, ইনশাল্লাহ বায়োলজিতে সিকিউ যেহেতু আমাদের 50 উইথ এসকিউ, পাশাপাশি এমসিকিউ আছে 25টি, টোটাল 75 নম্বর পরীক্ষার মধ্যে আশা করি মানে 75 মার্কসের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় ইনশাআল্লাহ তুমি 70 পাবা যদি ভালো করে ফলো করো। ঠিক আছে, যেহেতু আমি এখানে সেই টপিকসগুলো সেট করেছি যেগুলো থেকে প্রশ্ন 100% আসবে, সিকিউ এসকিউ উইথ এমসিকিউ। সো তুমি অবশ্যই ভালো করে ফোকাস করবা এই সাজেশনটি। ওকে, সো মাই স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম যে অধ্যায়টা জীবন পাঠ। সো জীবন পাঠ থেকে আমাদের একেবারে টপ মোস্ট ইম্পর্টেন্স জীববিজ্ঞানের শাখাগুলো, অর্থাৎ এই জীববিজ্ঞানের যে শাখাগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শাখা, এই শাখা থেকে তোমরা দেখো আমি অলরেডি 6 স্টার দিয়েছি, মানে এখান থেকে প্রশ্ন আসবে আসবে আসবেই। তারপর আমি আবার সেপারেশন করে দিয়েছি ফলিত জীববিজ্ঞান। দেখো ফলিত জীববিজ্ঞান, তো ফলিত জীববিজ্ঞান আমি এখানে টপিকসগুলো দিয়েছি। ঠিক আছে, এরপর আমাদের কোশ্চেন আছে। এরপর দেখো সুপার কিংডম 1 প্রো ক্যারিওটা, তারপর হচ্ছে সুপার কিংডম 2 ইউ ক্যারিওটা, তুমি এটাও মার্কিং করতে পারো। তারপর রাজ্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার প্রোটিস্টা এবং ফানজাই। প্রোটিস্টা আর কি ফানজাই, এটা তুমি ভালো করে ফলো করতে পারো। ওকে, এরপরে দেখো আমাদের ক নম্বরের জন্য যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে লুক অ্যাট যে আর্কিগোনিয়েটস কি, আর্কিগোনিয়েট কি, তারপর হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট কি। আমি কিন্তু স্টার মার্ক দিয়ে দিছি, হ্যাঁ, যে আর্কিগোনিয়েট কি। এখন ভাই তুমি সংজ্ঞাটা বই থেকে পড়ে নিতে হবে, বই গাইড যে কোনো গাইডেই সংজ্ঞাগুলো আছে। তার মানে কি আমি তোমাকে সেপারেশন করে দিচ্ছি যে এই প্রশ্ন আসবে আসবে আসবে, একবারে শিওর শর্ট, 100% শিওর। এরপর দেখো ফটোসিনথেটিক ইউনিট কি, ক্যামোসিনথেটিক কি, ক্যামোসিনথেটিক, তারপর হচ্ছে তোমার অ্যানাইসোগ্যামাস কি, অ্যানাইসোগ্যামাস কি, দ্বিপদ নামকরণ কি, হ্যাঁ দ্বিপদ নামকরণ কি। তো এই কোশ্চেনগুলো পড়লে তোমার বিশেষ করে আমাদের সৃজনশীল আসে, সৃজনশীলে যে তোমার জ্ঞানমূলক অনুধাবন থাকে সেগুলোর জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি এসকিউ থাকবে 5টা তোমার মানে 10 নম্বরের, সেখান থেকে মানে সেখানেও এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। আইসিবিএন এর পূর্ণরূপ কি, আইসিবিএন এবং আইসিজেড এর মানে জেড এন এর পূর্ণরূপ কি, এটা তোমার সিকিউ প্লাস এমসিকিউ তে আসার চান্স অনেক বেশি। ওকে, জীববিজ্ঞান কাকে বলে, যেহেতু এবার আমাদের কোশ্চেনগুলো গতানুগতিক ধারায় না, যেটা 100% ইম্পর্টেন্ট ওটাই সাধারণত দেয় না, মানে যেটা তোমার বইয়ে টপ মোস্ট ইম্পর্টেন্ট সেটি তারা দিতে চায় না, বাট যেটা ধরো মানে কঠিন সহজ মানে কমন আনকমন দুইয়ের মাঝখানে আছে সেই কোশ্চেনগুলো সবচেয়ে বেশি কিন্তু আমাদের এই বছরে পরীক্ষা আসতেছে। তাই আমি বলবো যেটা 100% ইম্পর্টেন্ট বইয়ের যে টপিকসটা বেশি বেশি ইম্পর্টেন্ট বিগত বছরে বা স্কুলে বিভিন্ন মডেল টেস্টে বা প্রি টেস্টে এসেছে সেগুলো থেকে ফোকাস না করে আনকমন কোশ্চেনগুলো বেশি আসে। সো মাই স্টুডেন্টস, শ্রেণীবিন্যাস কাকে বলে, শ্রেণীবিন্যাস 1 নম্বরের জন্য। এরপর দেখো ব্যাকটেরিয়াকে মোরেলা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন, এটা 100% একবারে টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একবারে টপে রাখতে পারো তুমি। এই টাইপের কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসবে যে ব্যাকটেরিয়াকে মোরেলা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন। ওকে, এরপরে কোশ্চেনটা দেখো, এমিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত জীব কেন, মানে এটা তোমাকে বলে দেয় না যে আসলে কোন রাজ্যের, ওনারা রাজ্য হিডেন করে রেখেছেন এই কারণে যাতে তুমি উদ্দীপক থাকবে বিভিন্ন ফিগার দিয়ে এবার তোমাকে প্রশ্ন করবে, তো তুমি অবশ্যই যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের ফিগারগুলো ফলো করতে পারো। তাহলে ভাই এমিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত জীব কেন ব্যাখ্যা করো। অণুজীব বিজ্ঞান ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত কেন, তার মানে আমি কেন তোমাকে বলছি যে জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে শাখাগুলো পড়তে হবে এই কারণে এই টাইপের কোশ্চেন তোমাকে অনেক বেশি 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 আসবে ইনশাল্লাহ। যেহেতু তোমাদের 20 তারিখে বায়োলজি পরীক্ষা হচ্ছে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিব যে মাদ্রাসা বোর্ড সহ যে 8টা বোর্ড আছে আমার এই আজকের এই সাজেশনটি তোমরা যেখান থেকে ফলো করবা বা দেখবা 100% কমন কোশ্চেন থাকবে এখান থেকে। ওকে, মানে অনুরূপ কোশ্চেন থাকবে, আমি বলছি না যে হুবহু উদ্দীপক থাকবে, আমি এটাও বলছি না যে হুবহু কোশ্চেন দিয়ে মানে আমি যে ওয়ার্ডগুলো দিচ্ছি সেটা দিয়ে তোমার প্রশ্ন আসবে, টপিকস রিলেশনটা থাকবে। আর এই রিলেশনটা তুমি যদি ভালো করে পড়তে পারো ইনশাআল্লাহ এখান থেকে তোমার কোশ্চেন 100% কমন থাকবে। সায়ানোব্যাকটেরিয়া মনেরা জগতের উদ্ভিদ কেন ব্যাখ্যা করো, সায়ানোব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কেন ব্যাখ্যা করো। বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন, ভৌত শাখা, বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সো মাই স্টুডেন্টস, এই ছিল আমাদের এখানকার টপিকস প্লাস জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন, যেটা শিওর শর্ট থাকো এই টাইপের প্রশ্নই তুমি পাবা, এর বাইরে আশা করি পড়তে হবে না। এবার দেখবো আমরা এই অধ্যায় থেকে কি ধরনের সৃজনশীল আসবে বা তুমি কি ধরনের সৃজনশীল ফেস করবা। আশা করি এই ধরনের উদ্দীপকই তুমি পরীক্ষার হলে পেয়ে যাবা। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো তুমি এখানে উদ্দীপকটা লক্ষ্য করো, চিত্র এ এখানে এমিবা দেওয়া আছে, চিত্র বি একটা ছোট মানে প্ল্যান্টস বা চারা গাছ দেওয়া আছে, আর চিত্র সি তে একটা নেভিকিউলার নস্টক বা স্পাইরোগারা টাইপের চিত্র এখানে শো করা আছে। যদিও চিত্রটা পুরোপুরি এখানে বোঝা যাচ্ছে না, বাট আই থিঙ্ক দ্যাট এই ধরনের উদ্দীপকই তোমার 100% আসবে, শিওর থাকো। এই উদ্দীপক অনুযায়ী কেমন প্রশ্ন আসলো দেখো, এই উদ্দীপক অনুযায়ী কেমন প্রশ্ন থাকবে। আর আমাদের এই আজকের সাজেশনটার নামই হচ্ছে এসএসসি 26 বায়োলজি 98% কমন সাজেশন,
মানে এই কমন থেকে তোমার ইনশাল্লাহ প্রশ্ন আসবে ইনশাল্লাহ। ভাইয়া দেখো এই উদ্দীপক থেকে কিরকম প্রশ্ন দিচ্ছি আমরা, এন্ডোক্রাইনোলজি কি, এন্ডোক্রাইনোলজি কি মানে হরমোন বিদ্যা কি। আমরা কিন্তু গোটা মানে খ স্কিপ করছি, দরকার নেই। এই জীবটির রাজ্যগত অবস্থান ব্যাখ্যা করো, মানে রাজ্য থেকে প্রশ্ন আসছে, হ্যাঁ তাহলে উদ্দীপকের সাথে চিত্র দেওয়া আছে, বাট রাজ্য নিয়ে কোনো কথা নাই, তুমি উদ্দীপকের ফিগার বা চিত্র দেখে রাজ্য আইডেন্টিফাই করবা। বি ও সি এর মধ্যে কোনটি অধিক উন্নত উদ্ভিদ বিশ্লেষণ করো। ভাইয়া বি ও সি মানে তুমি দেখো উদ্দীপকে যেহেতু বি এবং সি, তাহলে এ দিছে কোথায়, গরু, মানে গ নম্বর কোশ্চেনে, আর বি আছে কিন্তু ম্যাচ করা আছে যে কোনটা বেশি উন্নত উদ্ভিদ, এটা তোমাকে সেপারেশন করতে হবে, কি প্ল্যান্টস বেশি উন্নত নাকি মনে আমার যে প্রতিষ্ঠা রাজ্যের যে উদ্ভিদ আছে তারা বেশি উন্নত, এটা তোমাকে এখান থেকে ব্যাখ্যা করতে হবে। সেকেন্ড উদ্দীপকটা দেখো, সেকেন্ড উদ্দীপক সেম আমাদের যে নিচের উদ্দীপকটি পড়ো, এখানে তুমি দেখো ইস্ট দেওয়া আছে যেটা হচ্ছে ফাঙ্গাস টাইপের, আবার এখানে দেখো আমাদের যে নেবিকিউলার টাইপের আরেকটা কোশ্চেন দেওয়া আছে যেটা আমার মিক্সো ব্যাকটেরিয়া অথবা ডায়াটম বলে থাকে, এখানে একটা ব্যাকটেরিয়ার ফিগার তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ ব্যাকটেরিয়ার ফিগার, যেহেতু এটা আমাদের বই কিংবা গাইডের ফিগার এইটা, সো এই টাইপের ফিগারগুলো দিবে। আমি আবার বলছি 1 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসলো ফিগার থেকে দিবে, অথবা রাজ্যের বৈশিষ্ট্য তোমাকে উল্লেখ করে দিবে, ওয়ার্ড ভিত্তিক, ওয়ার্ড মানে শব্দ ভিত্তিক উদ্দীপক দিবে, তুমি সেখান থেকে কোশ্চেনগুলোকে সেপারেশন করবা। ওকে, এই কারণে আমি জাস্ট হিন্টস দিলাম যে এই টাইপের প্রশ্ন। দেখো ভাই উদ্দীপক অনুযায়ী কেমন প্রশ্ন আসছে, এ এর অবস্থান কোন রাজ্যে ব্যাখ্যা করো, বি এবং সি এর মধ্যে কোনটা উন্নত বিশ্লেষণ করো, একই কোশ্চেন কিন্তু, রাইট। এবার দেখো 3 নম্বরে লক্ষ্য করো, 3 নম্বরটা জীবজগৎ। আমরা নিচের উদ্দীপকটা দেখবো যে জীবজগৎ নিয়ে একটা প্রশ্ন করছে, যে এখানে 4টা 1 2 3 4 5টা রাজ্য নিয়ে কথা বলছে। 5টা রাজ্য কি কি, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টিয়ান, অ্যানিমালিয়া। এটা তুমি যদি পড়ো তোমার মোটামুটি এই অধ্যায়টা শেষ। এই টাইপের একটা উদ্দীপকে পুরো অধ্যায়টা কভার করে ফেলছে ভাইয়া। জীববিজ্ঞান কাকে বলে আমরা আগে দেখেছি, ব্যাকটেরিয়াকে মনোরাজ্যে জীব বলা হয় কেন, এই টাইপের প্রশ্নই। আর উপরের শ্রেণীবিন্যাস অনুযায়ী শৈবাল কোন কিংডমের অন্তর্ভুক্ত, তার বৈশিষ্ট্য উল্লেখ করো, মানে শৈবাল, তাহলে ভাই শৈবাল কোন রাজ্যে থাকে, শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত সেটা তুমি অবশ্যই জানো, এই টাইপের প্রশ্নগুলো দেখবা। তাহলে এই উদ্দীপকটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। এবার ঘ নম্বরে যে প্রশ্নটা আমরা করেছি সেটা হচ্ছে উদ্দীপকে প্রদত্ত পদ্ধতিটি মানব কল্যাণে, দেখছো মানে কোন এখানে যেটা আছে টোটাল যে 5টা রাজ্য আছে এর মধ্যে কোনটা মানব কল্যাণে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। এরপর দেখো 4 নম্বর যে উদ্দীপকটা সেটা হচ্ছে এরকম, যে এখানে আমরা দুইটা ফিগার দিয়েছি, একটা হচ্ছে মাশরুমের আর একটা হচ্ছে উন্নত যে উদ্ভিদ আছে প্ল্যান্ট সেটার, হ্যাঁ তাহলে এই টাইপের উদ্দীপক তোমরা প্রতিনিয়ত দেখেছো আসছে। শ্রেণীবিন্যাসের একক কি, ট্যাক্সন, যে বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন, আমি আবারও এটাকে 100 স্টার দিলাম ভাইয়া, একবারে বেশি স্টার দিলাম কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চিত্র 2 এর উদ্ভিদ মানে উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে কিভাবে তুমি ধারাবাহিকতা বজায় রাখবে, মানে নামকরণ থেকে প্রশ্ন আসতেছে। তারপরে আসো চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোন জীবটি অধিক উন্নত, তার মানে কি ভাইয়া যে উন্নত কোনটা, এই টাইপের প্রশ্ন বেশি আসতেছে তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে অধ্যায় 1 থেকে আসলে কি ধরনের সৃজনশীল তুমি পাবা বা কি ধরনের সৃজনশীল তুমি ফেস করবা। যদিও লেকচারটা বা সাজেশনটা যেহেতু আমরা ভিডিও আকারে আপনাদেরকে দিব একটু বড় হবে, আমি মনে করি তুমি ধৈর্য সহকারে 3 স্টার 5 স্টার বা 100 স্টার কোনগুলো সেগুলো একটু সেপারেশন করে পড়ে গেলে আশা করি ইনশাআল্লাহ কমন পাবা। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন অধ্যায় 2 এ যাব, আর আমরা কিন্তু অধ্যায় 1 থেকে আরেকটা কোশ্চেন দিচ্ছি, যেটা তুমি দেখো নিচের চিত্রটি লক্ষ্য করো, প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো ভাই এই ধরনের উদ্দীপক আসতে তুমি কিন্তু একটু মানে কি বলে এলোমেলো হয়ে যাবা, কেন জানো, কারণ এই টাইপের উদ্দীপক বেশি আসছে। তাই দেখো কি বলছে, আম গাছ, মানুষ, পেনিসিলিয়াম, তারপর হচ্ছে ম্যালেরিয়া জীবাণু এবং নীলাভ সবুজ শৈবাল। এটা কিন্তু গতানুগতিক সহজ না, এটা বুঝতে হলে তোমাকে অবশ্যই রাজ্য সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তার মানে রাজ্য থেকে আমাদের প্রশ্ন বেশি আসতেছে, পাশাপাশি জীববিজ্ঞানের শাখা থেকে প্রশ্ন আসতেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আরেকটা বিষয় বলি, নেস্টেড হায়ারার্কি একজন বিজ্ঞানী ছিলেন যিনি মানুষের শ্রেণীবিন্যাস কিন্তু আবিষ্কার করেছেন। মানুষের শ্রেণীবিন্যাস কিভাবে লিখতে হবে, নেস্টেড হায়ারার্কি একটা পদ্ধতি আছে যেটা যেখানে বলা হয়েছে সাবসেটের কথা বলা হয়েছে, যে মানুষের কিংডম কোনটা, ফাইলাম কোনটা, সাব ফাইলাম কোনটা, সুপার কিংডম কোনটা, ক্লাস কোনটা, হ্যাঁ ফ্যামিলি, অর্ডার, জেনাস এন্ড স্পিসিস। কেন মানুষের জেনাস হলো হোমো, বা মানুষ কেন তোমার অ্যানিমালিয়া, মানুষ কেন তোমার কর্ডাটা কিংবা ভার্টিবাটা উপপর্বের প্রাণী, এই যে কেন, হ্যাঁ এটা কিন্তু তুমি অবশ্যই বই থেকে একটু দেখবা, কারণ আমার কাছে এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয় নাই, এটাই আসবে, এটা বোর্ড পরীক্ষায় আসছে, স্কুল পরীক্ষায় আসছে, নেস্টেড হায়ারার্কি অনুযায়ী মানুষের শ্রেণীবিন্যাস, ঠিক আছে, এবং বৈশিষ্ট্য সহ। সো মাই স্টুডেন্টস, আমার কোশ্চেন কি করছি এখানে, ট্যাক্সোনমি কাকে বলে, জীববিজ্ঞানের কোন শাখায় উদ্ভিদের জৈব রাসায়নিক কার্যাদি, জিনের ব্যবহার, সমুদ্র সম্পদ ও মৎস্য সম্পদ সম্পর্কে জানা যায়। দেখছো ভাইয়া এই 5 নাম্বার উদ্দীপকটা হতে পারে তোমার জন্য লাকি 5, লাকি 5 ভাইয়া। জীববিজ্ঞানের কোন শাখায় উদ্ভিদের এই দেখো জৈব রাসায়নিক, জৈব কার্যাদি, জিনের ব্যবহার, সমুদ্র সম্পদ, মৎস্য সম্পদ সম্পর্কে জানা যায়, ব্যাখ্যা করতে বলছে। হ্যাঁ তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ভাইয়া এই যে এই টাইপের সৃজনশীলগুলো তুমি একদম এত সুন্দর করে পড়বা যেন কোনো ভুল না হয়, ঠিক আছে। এরপর দেখো গ নাম্বার কি করছি, উদ্দীপক রেখাচিত্রের ক এর বৈজ্ঞানিক নাম লেখো এবং এর শ্রেণীবিন্যাসের ধাপগুলো কিভাবে বিন্যাস করবে। একটু আগে যেটা বলছিলাম যে নেস্টেড হায়ারার্কি, দেখছো ভাইয়া এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো বোর্ডের জন্যই।
প্রশ্নের জীবজগতের রেখাচিত্রটি লেখো এবং প্রত্যেকটি জীবের দুইটি করে বৈশিষ্ট্য লিখো। আমি কি বলছি, লাস্টের 4 এবং 5 এই দুইটা সৃজনশীল তুমি একবারে পুরো খায়া দিবা, কোনো কথা নেই, আসবে আসবে আসবে। যাও, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, এই 4 এবং 5 সৃজনশীল মানে উদ্দীপক আমি যা দিছি ওমেগা পরিবার থেকে তোমাদের এই বায়োলজিতে যে সাজেশনটা আমি দিচ্ছি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, 4 এবং 5, ঠিক আছে? এটা ভালো করে দেখবা। 6 নাম্বার দেখো, এটা আগেরটার সাথে মিল আছে অনেকটাই, যেমন নেবিকিউলা, স্পাইরোগারা, আর এটা আরেকটা হচ্ছে কি, এটা ডায়াটম, এটা নেবিকিউলা, এটা কি নস্টক। দেখো ভাইয়া আবার বলছি, এটা কি নেবিকিউলা মানে ডায়াটম, এটা কি স্পাইরোগারা, এটা কি নস্টক। কথা বুঝছো? তাহলে এখানে কোনটা আছে মনেরার, কোনটা আছে কি প্রোটিস্টার, এর বেশি কিন্তু যাই নাই। তাহলে স্পাইরোগারা কোন জায়গার, ঠিক আছে? এটা কি প্রোটিস্টার নাকি মনেরার? অবশ্যই তোমার প্রোটিস্টার। তাহলে ভাইয়া একটু লক্ষ্য করো, শৈবাল যারা তারা কিন্তু প্রোটিস্টার মধ্যেই পড়ে গেছে, সায়ানোব্যাকটেরিয়া। এই উদ্দীপকটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে তোমরা বলবা যে স্যার সবই তো ইম্পর্টেন্ট মনে হয়। আসলে ভাই আমি আবারও বলছি যে এবার আমাদের সম্মানিত এবং মাননীয় শিক্ষামন্ত্রী যেভাবে কোশ্চেন দিচ্ছেন এটা একদমই কঠিন না, আবার একদমই সহজ না। মানে শিক্ষার মান উন্নয়ন করার জন্য সর্বোচ্চ যেভাবে কোশ্চেনের মানে মান বজায় রাখা যায়, একটা স্ট্যান্ডার্ড মানে কোয়ালিটি এনশিওর করা যায়, সেটাই কিন্তু করা হচ্ছে। তো আমি বিশ্বাস করব এই আজকের সাজেশনটা তোমার জন্য কিছুটা হলেও তোমার স্বস্তি বয়ে আনবে। কোষবিদ্যা কাকে বলে, দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। শ্রেণীবিন্যাসে পি জীবটির রাজ্যগত বৈশিষ্ট্য বর্ণনা করো। শ্রেণীবিন্যাসে পি জীবটির মানে উপরে যে উদ্দীপকটা দিচ্ছি সেখানে পি একটা জীব ছিল প্রথমটা, তার রাজ্যগত, দ্যাট ইজ মনেরা। সুপার কিংডম এবং রাজ্য মানে সুপার কিংডম এবং রাজ্য এই দুই দিক থেকে মানে যে উপরে যে ফ্লোচার্টটা আছে মানে ছকের কিউ ও আর এর অবস্থান ভিন্ন কেন বিশ্লেষণ করো। আমি আশা করব, বিশ্বাস করব এই টাইপের প্রশ্নগুলো আসবে এবং তুমি এই টাইপের প্রশ্নগুলো বেশি বেশি অ্যান্সার করবা। ওকে, তাহলে ভাইয়া অধ্যায় 1 কি শেষ, অধ্যায় 1 ফিনিশ। আমরা এখন দেখবো অধ্যায় 2। অধ্যায় 2 এর সাজেশন কি আসছে, অধ্যায় 2 থেকে কেমন আসবে, শব্দভিত্তিক বা চিত্র থেকে বা ব্যাখ্যামূলক এবং টাইপ অনুযায়ী আমরা সাজিয়েছি। আশা করি তোমার ভালো লাগবে। এবং আমাদের এই যে সাজেশনটি এটি তোমাদেরকে অবশ্যই আমরা আমাদের যে ওমেগা একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার যে ফেসবুক পেজ আছে আমরা সেখানে অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিব। পাশাপাশি আমাদের ইউটিউবে ওমেগা স্কুল নামক একটি ইউটিউব চ্যানেল আছে, তুমি সেখানেও এই লেকচারটি পেয়ে যাবা। সাথে সাথে এটার যে অ্যান্সার শিট কিংবা পিডিএফ আকারে তুমি যদি পেতে চাও তাও আমরা দিয়ে দেবো, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? নেক্সট আসো, নেক্সট 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 অধ্যায়ের নাম কি বলো তো ভাইয়া? অধ্যায়ের নাম হচ্ছে 2, জীবকোষ ও টিস্যু। হ্যাঁ, তার মানে কি সেল অ্যান্ড টিস্যু অথবা সেল স্ট্রাকচার অ্যান্ড টিস্যু। এটাও কিন্তু অনেক বেশি, এটা অনেক বাচ্চারা ভয় পায়। হ্যাঁ, মনে যেন তাদের বডিতে মানে উসেরেরিয়া ব্যানক্রফটি মানে বডিতে পায়ে হয়, যেটা মানে কৃমি আর কি, ফাইলিরিয়া কৃমি। আবার ম্যালেরিয়া ছাড়াও জ্বর চলে আসে। কি জ্বর? এই যে অধ্যায় 2 অনেক বড় একটা অধ্যায়, সেটা অনেকে অ্যান্সার করতে চায় না। আবার কিছু কিছু বাচ্চাদের কাছে এই অধ্যায়টা অনেক বেশি মানে ইম্পর্টেন্ট এবং অনেক সহজ। তো আমরা দেখি তোমাদের জন্য কতটুকু সহজ করতে পেরেছি মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো এখান থেকে আসলে আমরা কেমন কোশ্চেন তোমাদের জন্য সেট করেছি। লুকস অ্যাট ভাই দেহকোষ ও জনন কোষ কি, দেহকোষ আর কি জনন কোষ কি, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষ কি। দেখো প্রোক্যারিওটিক, আমার এখন কোশ্চেন হচ্ছে দেহকোষ জনন কোষ কি বা বলতে কি বুঝো, পার্থক্য আসতে পারে, এমসিকিউতে এক্সাম্পল আসতে পারে। আমাদের প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক জীবের মধ্যে যে বেসিক পার্থক্যগুলো আছে সেগুলো তুমি এখানে দেখতে পারো। কোষ ঝিল্লি থেকে প্রশ্ন আসবে, কোষ ঝিল্লি থেকে প্রশ্ন আসবে, আবার বলছি, বা প্লাজমা লেমা। কোষ ঝিল্লি থেকে মাইক্রোভিলাস নামক প্রশ্নটা আসে, কি আসবে? মাইক্রোভিলাস। তাহলে কোষ ঝিল্লি তুমি 100 স্টার দিয়ে রাখো, আমি দিয়ে দিছি ভাইয়া। তারপর যে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা থেকে একই কথা। হ্যাঁ, তারপর থেকে এই যে মাইক্রোভিল্লি দেখছো, প্রোটোপ্লাজম থেকে একটা প্রশ্ন আসে, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? শিওর শর্ট দিয়ে রাখো, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আমরা একটু মাইটোকন্ড্রিয়াতে যাই, যেটা তোমাদের জন্য অনেক বেশি সুখ বয়ে আনে। মাইটোকন্ড্রিয়া দুইটা কোশ্চেন আমরা আনছি এখানে, ক্রিস্টি কি এবং অক্সিজম কি, ক্রিস্টি কি এবং কি অক্সিজম কি। আর মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বলার কারণ কি সেটা তোমরা সবাই জানো। মাইটোকন্ড্রিয়ার গঠন, মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। তোমার নবম দশম শ্রেণীর যে বই ছিল সেখানে যে ফিগারটা আছে সেটাই ড্র করবা। তবে চিত্র আঁকার ক্ষেত্রে একটা কথা বলি ভাইয়া, এটা তোমার পেজ, হ্যাঁ এটা তোমার কি ধরো পৃষ্ঠা। হ্যাঁ, তুমি এখানে চিত্রটা ড্র করবা, এই যে এই পাশে চিত্র ড্র করবা আর এই পাশে সব কি করবা? লেবেলিং করবা। ওকে, এই পাশে অবশ্যই তুমি লেবেলিং টানতে হবে, এই যে লেবেলিং টানবা। কথা কি বুঝছো? মানে লেবেলিং গুলো থাকবে আমাদের ডান সাইডে, চিত্র থাকবে কোথায়? বাম পাশে। এটা মাথায় রাখবা। হ্যাঁ, একটু বাম পাশে একটু চাপায় লিখবা যাতে তোমার লেবেলিং গুলো একটা সিরিয়াল মেনটেন করে। এটা অবশ্যই 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 মনে রাখবা। এবং ওই বায়োলজির ফিগারে চিত্র অঙ্কনের ক্ষেত্রে তুমি কলমকে হারাম করে দিবা। অবশ্যই পেন্সিল, তোমার শার্পনার, তারপর কি তোমার যেটাকে আমরা তারপর ইরেজার, এগুলো মাস্ট বি রাখতে হবে, মানে স্কেল। কথা কি বোঝা গেছে? প্লাস্টিক থেকে কেমন প্রশ্ন আসবে? প্লাস্টিককে কোষের রান্নাঘর বলার কারণ কি? মানে কিচেন বলার কারণ কি? কিচেন হাউস বলা হয় কেন বলা হয়? কারণ প্লাস্টিকের সালোক সংশ্লেষণ হয়, তাই না ভাই? আর হচ্ছে প্লাস্টিককে শর্করা তৈরির কারখানা, কি তৈরির কারখানা? শর্করা তৈরির কারখানা বলা হয় কেন? আমরা পুরো কোশ্চেনটা এখানে লিখি নাই। এই যে প্লাস্টিককে শর্করা তৈরির কারখানা বলার কারণ কি। এবার আসেন সেন্ট্রোসোম থেকে কেমন প্রশ্ন আসে? সেন্ট্রোসোম, এই যে সেন্ট্রোজোম ও সেন্ট্রোস্ফিয়ারের মধ্যে পার্থক্য বা সেন্ট্রোমিয়ারের মধ্যে পার্থক্য। এটা দেখো আমি অনেক বড় স্টার দিয়ে রাখছি ভাই, অনেক বড় স্টার দিয়ে রাখছি যে সেন্ট্রোজোম ও সেন্ট্রোমিয়ারের মধ্যে পার্থক্য লিখো। ওকে,
রাইবোজোম থেকে কেমন প্রশ্ন আসে? রাইবোজোম, দেখো রাইবোজোম থেকে প্রশ্ন আসে, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলার কারণ কি? রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? রাইবোজোম থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে পলিপেপটাইড চেইন কি? পলিপেপটাইড চেইন কি? তুমি এইটা একটু দেখে নিতে পারো, এই যে পলিপেপটাইড, পলিপেপটাইড, হ্যাঁ পলিপেপটাইড চেইন, পলিপেপটাইড চেইন কি? হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কতে আসে, বা পলিপেপটাইড চেইন বলতে কি বুঝো খ নম্বরে। রাইবোজোমকে ইউনিভার্সাল মানে সার্বজনীন কোষীয় অঙ্গনে বলার কারণ কি? ইউনিভার্সাল মানে সে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক উভয় দেহে থাকে, এই কারণে তাকে ইউনিভার্সাল হ্যাঁ কোষীয় অঙ্গাণু বলা হয়। তাহলে রাইবোজোম থেকে আমাদের এই তিনটা প্রশ্নই অনেক বেশি ইম্পর্টেন্ট। কোষ গহ্বর থেকে একটা প্রশ্ন দিবে, সেটা কি ভাই? টনোপ্লাস্ট কি? টনোপ্লাস্ট কি মানে তার যে পর্দা বা প্রাচীরটা আছে সেটাকে টনোপ্লাস্ট বলা হয়। লাইসোজোম থেকে আমাদের কেমন প্রশ্ন আসতে পারে দেখো ভাইয়া, লাইসোজোম থেকে প্রশ্ন আসবে, লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলার কারণ কি? লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলার কারণ কি? ভাই 1955 সালে সায়েন্টিস্ট ক্রিস্টিয়ানো দাদুবে উনি আবিষ্কার করেছিলেন লাইসোজোম, আর তার মানে এই আবিষ্কারটা ছিল এরকম যে আমাদের জীবাণু বক্ষণ করে, অর্থাৎ কোষের ভিতরে যে জীবাণু থাকে সেগুলোকে বক্ষণ করে, তার লাইসোজোমের মেইন কাজ। এবার আসেন ভাইয়া অটোলাইসিস কি? এটা তুমি অনেক বেশি ইস্টা দিতে পারো, অটোলাইসিস স্বফ্যাগি অটোগ্রাসী বা স্বগ্রাসী কি? আমরা এখন টিস্যুতে চলে যাব, টিস্যু থেকে কেমন প্রশ্ন আসতে পারে দেখো। আর নিউক্লিয়াস থেকে আমরা সামনে দিচ্ছি প্রশ্ন, নিউক্লিয়াসকে কোষের কেন্দ্রিকা বলার কারণ কি? ক্রোমোজোম থেকে প্রশ্ন আসে, ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন, মানে ফিজিক্যাল বেসিস অফ লাইফ বলার কারণ কি? এই টাইপের প্রশ্ন মানে প্রশ্নগুলো আসতেছে। ওকে, তাহলে ভাইয়া প্যারেনকাইমা থেকে প্রশ্ন থাকবে, অ্যারেনকাইমা, তারপর থেকে কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো অনেকে আবার এই তিনটা জিনিসকে অনেক বেশি কঠিন মনে করে ভাইয়া, যে প্যারেনকাইমা থেকে কিন্তু আমাদের দেখো প্যারেনকাইমাতে কয় ধরনের কোষ থাকে? 3 ধরনের, অ্যারেনকাইমা, কোলেনকাইমা, কি স্ক্লেরেনকাইমা। তো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার মধ্যে কি পার্থক্য? তুমি যদি এক শর্টে পড়ো যে তিনটার মধ্যে আমি পার্থক্য দেখলে হবে, তুমি পার্থক্য দেখতে পারো চাইলে, ইফ ইউ ওয়ান্ট। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, প্যারেনকাইমা, কোলেনকাইমা, কি স্ক্লেরেনকাইমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার একটু লক্ষ্য করো যে তোমরা যেহেতু অনেক ভালো স্টুডেন্ট, এবার যারা এসএসসি 26 দিচ্ছ, সো আমিও তোমাদের জন্য ভালো একটা সাজেশন রেডি করছি। এটা এই যে পার্থক্যটা, ওকে মনোযোগ দিয়ে দেখবা। জটিল টিস্যু কি মানে যেটা আমরা বলি ভাইয়া, জটিল টিস্যু তুমি 1000 স্টার দিয়ে রাখো। ট্রাকিড এবং ভেসেল, এখান থেকে প্রশ্ন থাকবে, ট্রাকিড এবং ভেসেল চিত্র সহ, ট্রাকিড এবং ভেসেল মোস্ট ইম্পর্টেন্ট। জাইলেম প্যারেনকাইমা দিতে পারো, জাইলেম প্যারেনকাইমার যেটা আমাদের বইয়ের 3 নম্বর চিত্রটা আছে জাইলেম প্যারেনকাইমা, তবে আবার মনে রাখবা ট্রাকিড এবং জাইলেম প্যারেনকাইমা বা জাইলেম ফাইবার যেটা, এটার চিত্র কিন্তু একরকম না। আর আমরা ফ্লোয়েম থেকে কি দিয়েছি ভাইয়া? সিফ কোষ আর এটা কি সঙ্গী কোষ, এই দুইটা দেখবা। ফ্লোয়েম থেকে কি দিয়েছি? সিফ কোষ আর এটা কি সঙ্গী কোষ, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিফ কোষ আর এটা কি সঙ্গী কোষ। এবার আসো, সিফ কোষের চিত্র আছে, সঙ্গী কোষের চিত্র আছে, একটা মইয়ের মতো, এটা অবশ্যই দেখবা। সিফ প্লেট কি? সিফ প্লেট কি? সিফ প্লেট কি মোস্ট ইম্পর্টেন্ট। আবরণী টিস্যু থেকে এমসিকিউ আসবে, তবে ট্রানজিশনাল একটা টিস্যু আছে, ট্রানজিশনাল টিস্যু মানে স্ট্রাটিফাইড টিস্যু, যেটা স্ট্রাটিফাইড, হ্যাঁ মানে ট্রানজিশনাল টিস্যু কাকে বলে দেখিয়ে নিবে এটা। পেশি টিস্যু থেকে অবশ্যই তুমি জানো, পেশি টিস্যু থেকে প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসবে পেশি টিস্যু থেকে? ওই যে আপনারা জানেন যে ঐচ্ছিক অনৈচ্ছিক এটাকে হৃদপেশি বা কার্ডিয়াক পেশি, সেখানে একটা ওয়ার্ড আছে ইন্টারক্যালেটেড ডিস্ক কি? ইন্টারক্যালেটেড ডিস্ক। ওকে, সার্কোলেমা কাকে বলে? মানে সার্কোলেমা পেশি, পেশি থেকে প্রশ্নটা আসছে, সার্কোলেমা কি? সার্কোপ্লাজম কি? মায়োফাইব্রিল কি? মায়োফাইব্রিল কি? কথা কি বুঝছো ভাই? এমসিকিউ তে অবশ্যই পড়বা সার্কোপ্লাজম কি, মায়োফাইব্রিল কি, ঐচ্ছিক অনৈচ্ছিক এবং হৃদপেশির মধ্যে পার্থক্য, তিনটা পেশির মধ্যে কি পার্থক্য, কোনটা ডোরা কাটা, কোনটাতে মসৃণ, বা কোনটা তোমার মানে কি বলে ভিতরের দিকে, কোনটাতে তোমার অমসৃণ থাকবে, কোনটা ডোরা কাটা থাকবে, এই বিষয়গুলো হচ্ছে এখানে। হ্যাঁ, আর কোনটার কাজ প্রাণীর ইচ্ছা অনুযায়ী, কোনটা প্রাণীর ইচ্ছা অনুযায়ী নয়, এগুলা। স্নায়ু টিস্যু কি? স্নায়ু টিস্যু থেকে আমাদের একটাই আসে, সেটা কি নিউরনের গঠন, নিউরনের গঠন। আর একটা মানে দুইটা ওয়ার্ড আমাদের এখান থেকে আসে, সিনাপস কি বা সিনাপস কি, পাশাপাশি নিউরোট্রান্সমিটার কি? নিউরোট্রান্সমিটার কি? নিউরোট্রান্সমিটার কি? তাহলে আমাদের ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির মধ্যে ভাইয়া এই যে তিনটা পেশির মধ্যে পার্থক্য দেখবা, আর সিনাপস কাকে বলে দেখবা, পাশাপাশি হচ্ছে পাশাপাশি কাছাকাছি নিউরনের গঠন চিত্র, নিউরনের গঠন চিত্র দেখতে হবে। ওকে, তবে অ্যাক্সন কি জানো? আর ক্রিস্টি যেটা মাইটোকন্ড্রিয়াতে আছে, ক্রিস্টি কাকে বলে? সেন্ট্রিওল কি? দেখো ক্রিস্টি কাকে বলে, ক্রিস্টি আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে স্টার মার্ক দিয়ে দিছি, আর এটাতে স্টার দিতে ভুলে গেছি, বুঝছো ভাইয়া? এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। দেখো এই যে টিস্যু ও অঙ্গের মধ্যে পার্থক্য, টিস্যু ও অঙ্গের মধ্যে পার্থক্য হচ্ছে, এটা আমাদের একবার লাস্টের দিকের পড়া, অঙ্গ টিস্যু। স্ক্যালিটাল যোজক টিস্যু বলতে কি বুঝো? স্ক্যালিটাল যোজক টিস্যু বলতে কি বুঝো? স্ক্যালিটাল মানে কঙ্কাল যেটা, হ্যাঁ স্ক্যালিটাল। মাইটোকন্ড্রিয়া কোষে শক্তিকর বলা হয় কেন? অঙ্গ ও তন্ত্রের মধ্যে পার্থক্য, এক জায়গায় দিছি আমরা সম্পর্ক, আবার কি দিছি? অঙ্গ ও তন্ত্রের মধ্যে পার্থক্য, ট্রাকিড ও ভেসেলের মধ্যে পার্থক্য। দেখছেন ভাইয়া, এই যে তুমি বুঝতে পারছো যে আসলে ওমেগা থেকে তোমাদের সাজেশন দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে দিক নির্দেশনা, প্লাস হচ্ছে কেমন প্রশ্ন আসবে সেই টপিকসগুলো সম্পর্কে জাস্ট আইডিয়া দেওয়া। এই টপিকসগুলো তুমি বেশি বেশি ফোকাস করবা। অনেকে বলবে স্যার আপনি তো সব দিয়ে দিতেছেন, আমি সবই দিচ্ছি, তবে এই কথাগুলাই সব দেওয়া, তুমি যে সব নেওয়ার মতো পাবলিক সেটা আমি জানি ভাই। কখনো বোর্ড পরীক্ষায় শর্ট সাজেশন বলে আসলে কিছু নাই। হ্যাঁ, যারা একদম পড়ে না, বায়োলজিকে আসলে বায়োলজি মনেই করে না, তাদের জন্য হচ্ছে এই শর্ট সাজেশন, আর যারা বায়োলজি মনে করো তাদের জন্য কোনো সাজেশন নাই। কথা কি বুঝছো ভাইয়া? পুরা বই। পার্থক্য লিখতে বলছি কোনটা ভাইয়া? জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে। ফল ও মানে ফুল, ফুল ও ফল রঙিন হয় কেন? দেখছো কতগুলো স্টার মারছে,
হ্যাঁ, ফুল ও ফল কি রঙিন হয় কেন? ফুল ও ফল রঙিন হয় কেন? আবার বলছি, ফুল ও ফল রঙিন হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। টনোপ্লাজম কি? তোমরা টনোপ্লাস্টের নাম শুনছো, তাহলে টনোপ্লাজম কি? পার্থক্যটা বাই করো, টনোপ্লাস্ট কি অথবা টনোপ্লাজম কি, দেখি কারা কারা পারো ইনশাল্লাহ। সো মাই স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের অধ্যায় 2 এর। আরো আছে কোশ্চেন তোমাদের জন্য, অনেক বেশি সাজিয়েছি আমরা, যেগুলো আসলে রিপিট হচ্ছে, রিপিট, কারণ আমাদের মাইক্রো ভিল্লি আগেও ছিল, কোষ রস দরকার নাই, অক্সিজম এটা আগেও ছিল, ক্রিস্টি ছিল, সিনাপস ছিল, প্লাজমা লেমা ছিল, দেহকোষ কাকে বলে, ফুল ফল বা রঙিন হয় কেন, এই প্রশ্ন আমরা দিছি আগে, সো এটা দরকার নাই। তারপর হচ্ছে দেহকোষ। পরিবহন টিস্যু বলতে কি বুঝো ভাইয়া? পরিবহন টিস্যু বলতে কি বুঝো? তোমরা জানো যে আমরা ওই যে ট্রাকিড এবং ভ্যাসেল, পাশাপাশি কি সিপকোষ সঙ্গেষ, মানে জটিল টিস্যু বলতে যেটা বোঝায়, জাইলেম এবং ফ্লোয়েমকে একত্রে আমরা কি বলি? পরিবহনকারী টিস্যু বলি। মাইটোকন্ড্রিয়া এটা আগে ছিল, প্লাজমা এটা আগে ছিল, কার্ডিয়াক পেশি কি, এটা আমরা দিয়েছি কার্ডিয়াক পেশি কি। কোষকের টিস্যুর গঠন ও কাজের একক বলা হয় কেন? দেখছো কতগুলো স্টার মারছি এটা, দেখছো? এই দেখো, কোষকের টিস্যুর গঠন ও কাজের একক বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ভাইয়া। কোষকের টিস্যুর গঠন ও কাজের একক বলা হয় কেন? এবার হচ্ছে আমাদের সৃজনশীল কোশ্চেন কেমন আসে, নিচের চিত্রটি লক্ষ্য করো ভাইয়া। এই যে সৃজনশীল প্রশ্ন আমরা কি দিয়েছি বলতো ভাইয়া? নিচের চিত্রটা একটু লক্ষ্য করো, নিচেরটা, হ্যাঁ দেখো। আচ্ছা, একটু কাট করে দিও। ওকে, লাগবে না কাট করা। দেখো ভাইয়া, দেখো আমাদের অধ্যায় 2 থেকে সৃজনশীল প্রশ্ন কেমন হবে? অধ্যায় 2, ওকে, কত? অধ্যায় 2। এখান থেকে সৃজনশীল প্রশ্ন তুমি কেমন পাচ্ছ দেখো। আমরা কি লিখেছি নিচের চিত্রটি, এইবার তুমি চিত্র দেখে বুঝে গেছো ভাই এটা কি প্লাস্টিক, তাই না? আসলে কি প্লাস্টিক নাকি ক্লোরোপ্লাস্ট, কোনটা? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। রাইবোজোম কি? কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য। দেখছো এখান থেকে আবার নতুন কোশ্চেন বাইরে হয়ে গেল, মানে উদ্দীপক অনুযায়ী কেমন প্রশ্ন আসবে সেটাও আমরা এখানে মার্ক করে দিয়েছি ভাইয়া। কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য, উদ্দীপকের অঙ্গাণুটির সাথে কোষের কেন্দ্রিকার বৈসাদৃশ্যগুলো আলোচনা করো, মানে কি নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে পার্থক্য। জীবকুলের টিকে থাকার জন্য উক্ত অঙ্গাণুটি কি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এটাতে সালোক সংশ্লেষণ হয়, এখানে প্রয়োজনীয় ক্লোরোফিল আছে, সূর্যের আলো শোষণকারী সকল পিগমেন্ট এখানে বিদ্যমান। এবার আসো 2 নম্বর উদ্দীপকটা দেখতে পাচ্ছ ভাইয়া, 2 নম্বর, সেটা হচ্ছে, এটা 3 নম্বর চলে আসছে বলে 2 নম্বর হবে। এই দেখো নিউক্লিয়াস, বোঝাই যাচ্ছে, দেখছো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস থেকে কি টাইপের প্রশ্ন হয় দেখি আমরা। নিউক্লিয়াস থেকে কোষের প্রাণ কেন্দ্র কোনটি? নিয়ে নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? আমরা বলেছি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলার কারণ কি ভাইয়া? আমরা একবার সিম্পল মানুষ, আমরা সিম্পল টিচার, আমরা সিম্পল, আমাদের ওমেগা একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার, সো আমরা সিম্পলের মধ্যে তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি, আর তোমরা সিম্পল হিসেবে গ্রহণ করবা। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? এটার পুরো একবারে বই খাতা এবং গাইড যা আছে সব জায়গা থেকে অ্যান্সারটা সুন্দর করে রেডি করবা, ঠিক আছে ভাই? তুমি সবই জানো, সবই পারো, কিন্তু প্রবলেম হলো কোনটার অ্যান্সার কতটুকু লিখতে হবে এটা হয়তো বা জানো না। তাই আমরা ওই কোশ্চেনগুলো ফোকাস করছি, যাতে তুমি ফোকাসড যে কোয়েশ্চেনগুলো তুমি পাচ্ছ সেগুলো একটু ভালো করে দেখবা, পড়বা এবং নোট করে নিবা, যাতে তুমি লিখলে 2 এ 2 পাও, 1 এ 1 পাও, 3 এ 3 পাও, 4 এ 4 পাও, এভাবে অ্যান্সারগুলো সাজাতে হবে। এবার দেখুন আমাদের 4 নম্বর যে 3 নম্বর যে উদ্দীপকটা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে তুমি বুঝতে পারছো এটা হচ্ছে তোমার ফ্লোয়েম টিস্যু থেকে আসছে, সিপকোষ আর সঙ্গী কোষ। এখানে তুমি দেখো 3টা টিস্যু এখানে আছে, প্যারেনকাইমা 3টা, নাকি জাইলেমের, অবশ্যই জাইলেমের আছে এখানে, ট্রাকিড ভেসেল এবং জাইলেম প্যারেনকাইমা বা ফাইবার, ঠিক আছে? চিত্র দেখছে পি আর কিউ। টিস্যু কি? বহুকোষী জীবের দেহকোষকে প্রকৃত কোষ বলা হয় কেন? এই দেখো বহুকোষী জীবের, এই দেখো বহুকোষী জীবের কোষকে কি বলা হয়? প্রকৃত কোষ বলার কারণ কি? এবার আসেন আর ও এস এর গঠনগত অমিলগুলা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। আর এবং এস মানে উপরে যে দুটো ফিগার আমরা দিছি উদ্দীপক, সেই দুটোর মধ্যে অমিলগুলা ব্যাখ্যা করতে বলছে। জাতীয় আয় বৃদ্ধিতে পি এর অবদান মূল্যায়ন করো। এই টাইপের কোশ্চেনগুলো অনেক বেশি আসছে ভাইয়া। এই যে জাতীয় আয় বৃদ্ধিতে কি বলছে? পি এর অবদান। তো ভাই পিটা কি এখানে? তুমি এখানে বুঝতে পারছো, এটা যেহেতু আমাদের এই দেখো মানে ফ্লোয়েম টিস্যু, ফ্লোয়েম, হ্যাঁ ফ্লোয়েম টিস্যু। তো আসলে যে ফ্লোয়েম টিস্যু যেটা দেখতে পাচ্ছ, এটা আমাদের কি করে, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের আয়, জাতীয় আয় বৃদ্ধিতে কি ধরনের অবদান রাখে? এই মূল্যায়নমূলক প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর আসো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে আমরা এখানে সেম উদ্দীপক দিছি, একটা হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদ পেশি। সো এখানে কোনটা ঐচ্ছিক কোনটা অনৈচ্ছিক তুমি বুঝতেই পারছো, এটা ঐচ্ছিক এটা অনৈচ্ছিক, ওটা কি হৃদ পেশি। তার মানে পেশি থেকে ডিরেক্ট উদ্দীপক দিতে পারে এই টাইপের উদ্দীপকগুলা। সো এখানে প্রশ্ন করা হয়েছে ভাইয়া প্রাণী দেহে প্রধানত কত প্রকারের টিস্যু রয়েছে? এটা 1 নম্বরে। 2 নম্বরে বলছে সবুজ উদ্ভিদকে সবুজই বলা হয় কেন? অটোট্রপিক বলা হয় কেন? ঠিক আছে, এই যে সবুজ উদ্ভিদকে কি বলা হয়? সবুজই বলা হয় কেন? কারণ ফটোসিনথেসিস হয়, সালোক সংশ্লেষণ। 2 নং চিত্রের টিস্যুর ক্ষতিগ্রস্ত হলে শরীরে কি সমস্যা হতে পারে? 2 নম্বর টিস্যু ভাইয়া, 2 নম্বর টিস্যুতে বুঝোই ক্ষতিগ্রস্ত হলে, হ্যাঁ ক্ষতিগ্রস্ত হলে। বি নং মানে বি নং চিত্রের টিস্যু যদি ক্ষতিগ্রস্ত হয়, বিটা কি ঐচ্ছিক না অনৈচ্ছিক? অনৈচ্ছিক, যেটা আমাদের অ্যাকচুয়ালি প্রাণীর ইচ্ছে অনুযায়ী নয়, এগুলো আমাদের ভিতরে থাকে, তাহলে শরীরে কি কি ধরনের সমস্যা হতে পারে? আচ্ছা, গ নম্বর প্রশ্ন শেষ। ঘ কি বলছে?
এ নং বি নং চিত্রের টিস্যুর সাথে সি নং চিত্রের টিস্যু যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে সেটা মানে সি তো হচ্ছে কার্ডিয়াক পেশি গঠন হচ্ছে এ মানে ঐচ্ছিক পেশির ন্যায়, আর কাজ হচ্ছে কি অনৈচ্ছিক পেশির ন্যায়। তাহলে ভাইয়া ঐচ্ছিক অনৈচ্ছিক দুটাই কিন্তু আসে আমার সিতে, সেটাই বলছে সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরতে। এখানে দেখো 5 নম্বরে নিচে দুইটি কোষের কয়েকটি গঠন উপাদানের নাম দেওয়া হলো। উপাদান 1 কোষ প্রাচীর, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, উপকেন্দ্রিকা, নিউক্লিয়াস। আর 2 নম্বরে বলছে সাইটোপ্লাজম, সেন্ট্রোসোম, মাইটোকন্ড্রিয়া, কেন্দ্রিকা কি নিউক্লিয়াস। তাহলে মোটামুটি সবই আছে, শুধু প্লাস্টিড নাই, তার মানে একটা উদ্ভিদ কোষ, একটা কি প্রাণী কোষ। কোষ কি মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিকর বলা হয় কেন, যেটা আগেও বলছি আমরা। উপাদান 1 দ্বারা গঠিত কোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করতে বলছে। এই যে উপাদান 1 যেটা হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র, আর উভয় প্রকার কোষের নিউক্লিয়াসের ভূমিকা ব্যাখ্যা করো। একবারে সিম্পল কোশ্চেন দেওয়া হয়েছে এটা, হ্যাঁ। তবে এটা কিন্তু একটা আনকমন কোশ্চেন, যে উদ্ভিদ কোষের গঠন চিত্র। উদ্ভিদ কোষের গঠন চিত্র আশা করি আমাদের এই 4-5টা উদ্দীপকই তোমার সেই বায়োলজি সাজেশনের। এখন হচ্ছে অধ্যায় 3-এর কোষ বিভাজন। একবারে আমরা এটা বলতে পারি হাফ শর্ট, খুবই কম। দেখো কিরকম প্রশ্ন তুমি জানো, ক্যারিওকাইনেসিস কি, মানে শর্ট কোশ্চেন কিংবা আমাদের উদ্দীপকে ক খ কেমন আসতে পারে, ক্যারিওকাইনেসিস। আবার মাতৃকোষ কি, অনেকে আবার মাতৃকোষটাকে অ্যাভয়েড করো, কারণ আমরা আগেই বলছি যে সেই কোশ্চেনগুলোই করে যেগুলো আনকমন। মাতৃকোষ কি, স্পিন্ডল যন্ত্র কি, তুমি চিত্র আঁকলে বুঝতে পারবে স্পিন্ডল যন্ত্র কি। সাইটোকাইনেসিস কি, তারপর হচ্ছে তোমার দেখো স্পিন্ডল একটা হলো যন্ত্র, একটা হচ্ছে কি স্পিন্ডল তন্তু, দুইটা কিন্তু একই শব্দ একই ওয়ার্ড, দুইটাই তুমি দেখতে পারো। ইন্টারফেস কি, এটা 100 স্টার। ইন্টারফেস কি, তারপর হচ্ছে টিউমার কি, অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের যে কুফলের মধ্যে টিউমার আছে একটা, মানে টিউমার থেকে কি হয় ক্যান্সার হয়, তাহলে ইন্টারফেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রাসমূলক বিভাজন বলতে যা বুঝি, রাসমূলক মানে অ্যামাইটোসিসকে নাকি মিওসিসকে, কোনটা মিওসিসকে রাসমূলক বিভাজন বলার কারণ কি, হ্যাঁ। অস্বাভাবিক কোষ বিভাজন বলতে যা বুঝায় মানে মাইটোসিস কোষ বিভাজনের অনিয়ন্ত্রিত যে ফলাফলটা, সেটাকে আমরা বুঝেছি। আর হিসেবে ক্রোমোজোমকে বংশগতির এই যে বংশগত বাহক, হ্যাঁ বলা হয় কেন, বুঝিয়ে লিখো। তার মানে কি ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক যদি আমরা না বলি, যদি ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন, ভৌত ভিত্তি কারণ সে জেনেটিক্যালি বা প্যারেন্টিয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো নেক্সট জেনারেশনে কি করে ক্যারি করে, তাই তো ভাই। যে আমার বৈশিষ্ট্য তোমার বৈশিষ্ট্য যার বৈশিষ্ট্য বলুন না কেন, যে যার বংশের তার বংশগত বৈশিষ্ট্যগুলোকে বহন করে মিস্টার ক্রোমোজোম, দ্যাট ইজ জিন। ক্যান্সার কিভাবে হয়, এটা আমার কাছে এবার মারাত্মক কোশ্চেন মনে হচ্ছে ভাইয়া। ক্যান্সার কিভাবে হয়, ক্যান্সার কিভাবে হয়, আমার কেন জানি মনে হয় কোশ্চেনটা তোমরা হুবহু পেয়ে যাবা। ক্যান্সার কেন হয়, ক্যান্সার এটা কিন্তু 100% ভাইয়া, 100 স্টার দিয়ে দিলাম। মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণ কি, এগুলো তোমাদের এই গেদুকালের প্রশ্ন ভাই, সেই ছোটকাল থেকে 6, 7, 8, হ্যাঁ 8-এ সবচেয়ে বেশি পাইছো, আর 9, 10-এ তো পাচ্ছই। তার মানে সমীকরণের বিভাজন বলার কারণ কি। আমাদের শর্ট কোশ্চেনগুলো শেষ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দিছি। এবার সৃজনশীল কেমন আসতে পারে এই অধ্যায় থেকে, অধ্যায় 3 থেকে সৃজনশীল। এই যে সৃজনশীল দেখতে পাচ্ছ ভাইয়া, এটা তোমাদের বইয়ের বা গাইডের সব জায়গায় এটা আছে, চিত্র ক, চিত্র খ, হ্যাঁ। তো কোনটা কি ধরনের বিভাজন তুমি বুঝতেই পারতেছো, এটা মাইটোসিস নাকি ওটা মাইটোসিস, এটা মিওসিস নাকি ওটা মিওসিস, হুইচ ওয়ান। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই রকমের উদ্দীপক তুমি পাবা এবং তুমি ভুল করবা। দেখো উদ্দীপকটা ভালো করে লক্ষ্য করো, করে বংশগত ধারা অব্যাহত রাখতে চিত্র ক এর ভূমিকা উল্লেখ করো। আবার উদ্দীপকে উল্লেখিত চিত্র ক ও খ তুলনামূলক বিশ্লেষণ করো। ক এবং খ দুইটারই কি তুলনামূলক বিশ্লেষণ করো, অর্থাৎ কোনটা মাইটোসিস কোনটা মিওসিস, কোনটা কোন ফেজ মানে ধাপ, সেটা ব্যাখ্যা করতে বলছে। সেকেন্ড আসো 19-এর উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। কিভাবে উত্তর দেবো দেখো, প্রোফেজ, প্রোমেটাফেজ, সি, ডি, আর এটা কি ই, বুঝা গেছে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, আর এটা কি টেলোফেজ। উদ্দীপকে সি ও ডি এর নাম উল্লেখ করে চিত্রের মাধ্যমে দেখাও। তার মানে সি এবং ডি দুইটার চিত্র তোমাকে দেখাইতে বলছে। একটা হচ্ছে মেটাফেজ, একটা হচ্ছে কি অ্যানাফেজ। এখানে ভি এল জে আই, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক, এই ধাপগুলো কিন্তু অবশ্যই তোমার আছে, আকৃতিগুলো সরি। উদ্দীপকের বিভাজন প্রক্রিয়া যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে মানবদেহে কি ধরনের সমস্যা হতে পারে, তাহলে কি হবে মানে ব্যাখ্যা করতে বলছে তোমাকে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, তোমার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কি হবে ভাই। আমাদের মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আমাদের ওমেগা ইউটিউব, যে ওমেগা স্কুল নামে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেওয়া আছে, আমাদের ওমেগা ফেসবুক পেজও আছে, তুমি চাইলে দেখতে পারো। অথবা না পারলে এগুলোর অ্যান্সার আছে, তুমি চাইলে আমাদের কাছ থেকে অ্যান্সারও নিতে পারো পিডিএফ এ। 3 নম্বরে দেখো ভাইয়া, নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। দেখো আমি কিন্তু উদ্দীপক সেট করছি, দেখো এটা অ্যামাইটোসিস বুঝাই যায়। এখন অ্যামাইটোসিস তোমাদের বইয়ে ভালোভাবে নাই, বাট গাইডে কিন্তু এটা অ্যাভেলেবল কোশ্চেন আসে। সো আমি বিশ্বাস করবো তোমরা এই ধরনের ফিগার ভালো করে দেখবা। উদ্দীপকে অঙ্কিত চিত্রটি ব্যাখ্যা দাও, মানে অ্যামাইটোসিস কোষ বিভাজনের ব্যাখ্যা চাইছে। ব্যাকটেরিয়ার জীবনে উক্ত বিভাজন প্রক্রিয়ার প্রয়োজনীয়তা আলোচনা করো, কারণ এই বিভাজন না হলে ব্যাকটেরিয়ার মানে যে বৃদ্ধি সেটা হবে না, ঠিক আছে। তার নিম্ন শ্রেণীর জীব দেহে যে বিভাজন হয় সেটা হচ্ছে অ্যামাইটোসিস, ওকে। এবার দেখো এই উদ্দীপকটা আমার কাছে 100 স্টার মনে হচ্ছে, তোমরা বুঝতেই পারতেছো এটা প্রোফেজ, আর এটা কি, এটা কিন্তু তোমার টেলোফেজ, বুঝাই যাচ্ছে। নিচে চিত্রটি লক্ষ্য করতে বলছে, আমরা দুইটা ধাপ দিলাম, একটা এ আর একটা কি বি, তাহলে কোনটা কোন ধাপ। ধরো আমি ভুল বলছি, বাট তুমি এই ধাপগুলা এইরকম ফিগারের যে কোশ্চেন আসে, উদ্দীপক আসে, সেগুলো বেশি বেশি করে দেখবা। এরপরে আসো মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে মিওসিসকে উদ্দীপকের আলোকে কেমন প্রশ্ন করি আমরা। দেখো মিওসিসকে রাসমূলক বিভাজন বলা হয় কেন, আমরা আগেও দিয়েছি এখনো বলছি, এটা 100 স্টার দিয়ে রাখতে পারো শোনা। এই দেখো, হ্যাঁ বাবুরা 100 স্টার দিয়ে 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 রাখবা। উদ্দীপকের দেখো যদি আমরা বলি এ, হ্যাঁ এ ধাপটিতে কি ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবে কি ধরনের সমস্যা হতে পারে, এই ধরনের প্রশ্ন তুমি পাবা ইনশাআল্লাহ।
এরপর দেখো আমরা এরপরের প্রশ্নটা সেম দিয়েছি আপনাদের জন্য, একটু দেখবেন যে উদ্দীপকে উল্লেখিত বিভাজন প্রক্রিয়াটি সম্পূর্ণ না হলে জীবজগতে কি ধরনের পরিবর্তন হতে পারে। এটা কিন্তু তুমি বুঝতে পারছো যে অ্যামাইটোসিস, তাই না ভাইয়া? অ্যামাইটোসিস বিভাজন, ক্যারিওকাইনেসিস কি, মাইটোসিসকে সমীকরণের বিভাজন বলা হয় কেন, উদ্দীপকে প্রদর্শিত কোষ বিভাজন প্রক্রিয়া ও মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। দেখছো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, দুইটার মধ্যে পার্থক্য আছে, মানে অ্যামাইটোসিস আর এটা কি মাইটোসিস। আর উদ্দীপকের উল্লেখিত বিভাজন প্রক্রিয়াটি সম্পূর্ণ না হলে জীবজগতে কি হবে, নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে সেগুলো আস্তে 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 কি হবে, ধ্বংস হয়ে যাবে। তো এইবার দেখো আরেকটি প্রশ্ন 6 নাম্বার, যে নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলো তো যেটা আমাদের প্রথমেই ছিল আজকে কোশ্চেনে, এরকম উদ্দীপক কিন্তু এটা পি আর এটা কি কিউ। ভাইয়া এই উদ্দীপকগুলো ভালো করে লক্ষ্য করবা, ভালো করে দেখবা, বারবার বলছি তোমরা বিরক্ত হবা জানি, কিন্তু ভাইয়া এই ধরনের উদ্দীপক কিন্তু আসবে। তো দেখো ভাই, বায়োলজি এমন একটি সাবজেক্ট যেটা অনেকে পড়তে চায়, অনেকে রেখে দিতে চায়, অনেকে মনের আঙ্গিনায় বায়োলজিকে রাখতে চায়, আবার অনেকে এটা অনেক দূরে ডিভোর্স দিতে চায়। কেন জানি বায়োলজির সাথে আমাদের স্টুডেন্টদের এতটা অমিল, কিন্তু আমরা বিশ্বাস করি বায়োলজি অত্যন্ত মানে একটা চমৎকার সাবজেক্ট, এটা তোমার জানা উচিত। কারণ আমাদের প্রত্যেকেরই প্রাত্যহিক জীবনে উদ্ভিদ এবং প্রাণী দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছাড়া তুমি কিন্তু এই পরিবেশ বা এই পৃথিবী কখনো কল্পনা করতে পারো না। তাই বায়োলজিটা কঠিন মনে হলেও এটাকে সহজভাবে পড়ে নিতে হবে, জানতে হবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এত বোরিং হয়েও না, কারণ বায়োলজি লিখতে আমরা BIO লিখি, বায়োলজি, তাই না? আবার বোরিং লিখতেও বি আসতেছে, তাহলে বিতে বায়োলজি, বিতে বোরিং, বোরিং মানে হচ্ছে ভাই বিরক্তিকর। সো বায়োলজি মানে বিরক্তিকর, বাট একটু ভালোবাসা, ভালোবেসে তাকে ভালোবাসতে হবে। ওকে, দ্যাট ইজ কল্ড বায়োলজি। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের সৃজনশীল তুমি অবশ্যই অবশ্যই পাবা, দ্যার ইজ নো ডাউট। দেখো, অস্বাভাবিক কোষ বিভাজন বলতে কি বোঝায়, পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো। পি কোষ বিভাজন তুমি বুঝতেই পারছো উদ্দীপকে কি দেওয়া আছে। উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজন দুইটিরই তুলনামূলক আলোচনা করো। তার মানে তোমার মাইটোসিস এবং মিওসিসের কিংবা অ্যামাইটোসিস মাইটোসিস ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই সবচেয়ে বেশি তুমি পাচ্ছ। হ্যাঁ, আমার কেন জানি বিশ্বাস হয় আমরা ওমেগা পরিবারের পক্ষ থেকে যে সৃজনশীলগুলো এখানে সেট করেছি এর মধ্যে দুই একটা হুবহু চলে আসবে ইনশাল্লাহ, এটুকু মাথায় রেখো, বিশ্বাস রেখো মনে মনে। ঠিক আছে, মনকে তুমি বলো যিনি পড়াচ্ছেন, তোমাদের যে শিক্ষক পড়াচ্ছেন ওনার প্রতি বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রেখেই তোমাকে পড়তে হবে এবং তুমি পরীক্ষায় বিশ্বাস নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সুস্থতা এবং তোমাদেরকে আল্লাহ ভালো রাখুক সেই প্রত্যাশা করি আমরা অধ্যায় 3 শেষ করে দিলাম। অধ্যায় 4-এ আসো। অধ্যায় 4 কি, জীবনী শক্তি, বায়ো এনার্জেটিক্স। এটা অনেকেই এই অধ্যায় থেকে অ্যান্সার করতে চায় না, কিন্তু তুমি কি জানো এটা অনেকটা ম্যাথমেটিক্সের মতো, লিখলে নাম্বার। দেখো আমি এখানে অনেকগুলো কোশ্চেন দিছি ভাইয়া, তবে অধিকাংশ এক কথায় অ্যান্সার। অধ্যায় 4 জীবনী শক্তি। জীবনী শক্তি, জীবনের জন্য যে শক্তি, বাট কিভাবে আমরা সেই শক্তি পাবো দেখো ভাইয়া। প্রথম কোশ্চেনটা কি দিচ্ছি আমি, জৈব মুদ্রা কি, জৈব মুদ্রা কি, গ্লাইকোলাইসিস কি, গ্লাইকোলাইসিস কি। জীবনী শক্তি কি তুমি চাইলে পড়তে পারো, না পড়লো নাই। জীবনী শক্তি কি, আমি কিন্তু শক্তির মূল উৎস কি, হ্যাঁ এটা কিন্তু আমি স্টার দেই নাই, চাইলে পড়ে না পারলে নাই। এরপরে দেখো ভাইয়া পরের কোশ্চেনটা একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে অবাধ শোষণ কি, শক্তি মুদ্রা কি, পানির ফটোলাইসিস কি। 7 নম্বর কোশ্চেনটা চোখ বন্ধ করে স্টার মার্ক দিয়ে নাও। 7 নম্বর কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন ধরনের কোশ্চেন পড়ে প্রবলেম বেশি থাকে, দরকার নাই। আবার দেখো, এই দেখো ভাইয়া, সবাত শোষণ কাকে বলে, গ্লাইকোলাইসিস বলতে কি বুঝো ব্যাখ্যা করো। দেখছো এক এক কোশ্চেন কয়েকবার রিপিট করছি আমি, কারণ যেগুলো রিপিটেড এগুলো বেশি পরীক্ষা আসবে। এখন আমি যে প্রশ্নটা দিব এটা ধরো তুমি কালকে পরীক্ষার হলে গেলে তুমি খাতা মানে এই কোশ্চেনটা পাওয়ার পর পরে দেখবো যে খতে এটা চলে আসছে। সেটা কি ভাইয়া চলে আসছে কোনটা বলতো, জলজ উদ্ভিদে স্থলজ উদ্ভিদের তুলনায় সালোক সংশ্লেষণের হার বেশি কেন। এই টাইপের প্রশ্ন তুমি মনে প্রাণে একবার তোমার কলিজার মধ্যে গেঁথে নিতে পারো, এই কোশ্চেনটা আসবেই আসবে আসবে আসবেই। সেটা কি ভাইয়া, জলজ উদ্ভিদ মানে জলজ উদ্ভিদে যে সালোক সংশ্লেষণ হয় স্থলজ উদ্ভিদের তুলনায় সেটা অনেক বেশি হয়। কারণ কি, কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা তোমরা জানো যে পানিতে বেশি থাকে 0.3% আর বাইরে থাকে 0.03%। আলোক নিরপেক্ষ পর্যায় বলতে যা বোঝায়, আলোক নিরপেক্ষ পর্যায় বলতে যা বোঝায়, কার্বন আত্তীকরণ প্রক্রিয়া বলতে কি বুঝো। দেখছো আমি কিন্তু এটাতে স্টার মার্ক দিয়েছি, কার্বন আত্তীকরণ প্রক্রিয়া বলতে কি বুঝো ব্যাখ্যা করো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কার্বন আত্তীকরণ পদ্ধতি বা প্রক্রিয়া বলতে কি বুঝো ব্যাখ্যা করো। আমরা এই দিয়েছি আর দিই নাই। ঠিক আছে, সো এখন আমরা সৃজনশীল কোশ্চেনে যেতে চাই, যে এখান থেকে সৃজনশীল কেমন হতে হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি অ্যাট এ গ্ল্যান্স আবারও বলছি, এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আমি তোমাদের জন্য সেট করেছি। যারা এই অধ্যায় ভয় পাও, ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের সবার প্রিয় অভিসারের অধ্যায় 4-এর অ্যাট এ গ্ল্যান্স হাফশট যেই সাজেশনটি তুমি পাচ্ছ এখান থেকে 100% তোমার কোশ্চেন কমন থাকবে। বিলিভ করো মাই ডিয়ার স্টুডেন্টস, বিলিভ করো, আসবে এই টাইপের প্রশ্নই আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর দেখো সৃজনশীল প্রশ্ন এখান থেকে কি দিয়েছি আমি, যেটা তোমাদের বইয়ে আছে। দেখো একটা চিত্র দেখা যাচ্ছে, এর আত্তীকরণ শক্তি এ দেওয়া আছে, আর এখানে সূর্যমামা দেওয়া আছে, এখানে পানি ভাঙছে। ওকে, সবাই ঠিক আছে, আর ফটোলাইসিস অফ ওয়াটার হয়ে গেছে। আত্তীকরণ শক্তি কি মানে অ্যাসিমিলেটরি পাওয়ার কি, হ্যাঁ ফটোলাইসিস কি বা অথবা ফটোফসফোরাইলেশন কি, হ্যাঁ ফটোফসফোরাইলেশন, শুধু ফসফোরাইলেশন কি, ফটোফসফোরাইলেশন কি, আত্তীকরণ শক্তি কি, পানির সালোক বিভাজন বলতে কি বুঝো, জৈব মুদ্রা বলতে কি বুঝো, বা এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বলার কারণ কি। হ্যাঁ এই প্রশ্নগুলো আসলে ভুলে যাওয়ার মতো না, এই প্রশ্নগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
ভাইয়া দেখো পাইরুভিক অ্যাসিডের সংকেত এটা 1 নাম্বার আইছে, এটা 1 নাম্বারে আইসে মানে আসছে, ঠিক আছে? এই দেখো পাইরুভিক অ্যাসিডের সংকেত দেখছো, হ্যাঁ, আর অবাত তো দিছি আগে। এবার দেখো ভাইয়া আমরা যদি এখানে একটু দেখাই আপনাদেরকে, হ্যাঁ, এই উপাদানটি কিভাবে তৈরি হচ্ছে ব্যাখ্যা করো। এই উপাদানটি জাতীয়করণ শক্তিটা কিভাবে তৈরি হচ্ছে ব্যাখ্যা করো, মানে এটিপি আর NADPH2 কিভাবে তৈরি হচ্ছে ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা চাইছে তোমার কাছে। এই উপাদানটি উৎপন্নের ব্যাঘাত যদি ঘটে তাহলে উদ্ভিদের উপর কি প্রতিক্রিয়া সৃষ্টি হবে তার যুক্তি সব ব্যাখ্যা করো। ভাইরা ভাই আত্তীকরণ যদি না হয় পানির বিভাজন হবে না, পানি না ভাঙলে 2 মোল H+ আয়ন NADP নিতে পারবে না, আবার পানির না ভাঙলে হ্যাঁ 2 মোল ইলেকট্রন গৃহীত হবে না, মানে বিভিন্ন প্রকোষ্ঠের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যাবে, এটিপি প্রোডিউসিং বন্ধ হয়ে যাবে। তার মানে অনেক ঘটনা আছে, গাইডে সুন্দর করে দেওয়া আছে, বইয়ে কিন্তু নাই। দশম শ্রেণীর ছাত্রী বিভাষা গাজর খেতে পছন্দ করে, যাকে এই ধরনের উদ্দীপক ব্যক্তি বিশেষ উদ্দীপক আসতে পারে। ভাইয়া তোমাদের বায়োলজিতে শোনো একটা কথা, অধ্যায় ভিত্তিক যে চিত্র আছে সেগুলো দিয়ে উদ্দীপক দিতে পারে, কাল্পনিক চিত্র দিতে পারে, অথবা কোনো বৈশিষ্ট্য তোমাকে উদ্দীপকে উঠিয়ে দিতে পারে, কোনো এক্সাম্পল উঠিয়ে দিতে পারে, অথবা এমনও হতে পারে কাজ উঠিয়ে দিবে, অথবা কাল্পনিক কোনো ব্যক্তির চরিত্র সেখানে তো মানে উঠাবে এবং কোশ্চেন করবে 2-3টা অধ্যায় মিলিয়ে। তাই উদ্দীপকগুলো কেমন হবে সেটা আমি মনে করি জানা অত্যন্ত জরুরি। হ্যাঁ, পাইরুভিক অ্যাসিডের সংকেত আমরা দেখেছি CHO3, হ্যাঁ মানে C3H4O3 343, এটা কি পাইরুভিক অ্যাসিডের সংকেত। ফটোলাইসিস কি বললাম না, ফটোলাইসিস কি মানে পানির সালোক বিভাজন আর কি। C4 উদ্ভিদ বলতে যা বোঝায়, C4 উদ্ভিদ বলতে যা বোঝায়, বিপাশার গৃহীত, এটা বিপাশা হবে, হ্যাঁ, বিপাশার গৃহীত খাদ্য উপাদানের 2 অণু থেকে ক্র্যাব চক্রে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। আমি আবার বলছি, ও যে গাজর খাইছে সে গাজর কি ছিল, হ্যাঁ সে গাজর ছিল ভাই গ্লুকোজ, তাই না? এই যে দেখো C6, হ্যাঁ H12O6। তবে এই 1 মোল থেকে আমরা কত মোল পাচ্ছি, 1 মোল গ্লুকোজ থেকে আমরা পাচ্ছি কত, এই দেখো 38 মোল এটিপি পাচ্ছি। যদি ইন্টারমিডিয়েটে মানে এইচএসসিতে তুমি যখন যাবা কলেজে, এটা 36 মোল হবে। যেহেতু আমরা 2 মোল চাইছি 2 গুণ করে দিবা, শেষ। হ্যাঁ, কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় ছকের মাধ্যমে তোমাকে দেখাতে বলছে। উক্ত প্রক্রিয়াটি তার মানে কি বুঝছো তো, ওই যে ফ্লো চার্ট, হ্যাঁ সবাত শোষণের উক্ত প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হলে উদ্ভিদের মধ্যে কি সমস্যা হতে পারে, এটা আপনি ইতিহাস লেখা দিবেন, হ্যাঁ নিজের যত গল্প আছে হ্যাঁ সেগুলো লিখবেন, তবে বইয়ের সাথে সাদৃশ্য লিখেই লিখতে হবে, হ্যাঁ আবার নিজের মন মতো লিখে দিলে হবে না। এই দেখেন এই উদ্দীপকটা অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, এরকম পাতার মধ্যে উদ্দীপক উঠাই দিবে, তুমি কিন্তু এই উদ্দীপকগুলো ভালো করে দেখবা, বুঝছো ভাইয়া? এবার দেখো ফটো ফসফোরাইলেশন কি, যেটা বলছিলাম ফটো ফসফোরাইলেশন কি। পাতাকে শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা বলা হয় কেন? পাতাকে কি বলা হয় ভাইয়া, এই যে শর্করা উৎপাদনের, শর্করা মানে কার্বোহাইড্রেট, শর্করা মানে কি কার্বোহাইড্রেট, দেখছো পাতাকে শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা মানে ন্যাচারাল ইন্ডাস্ট্রি বা ন্যাচারাল ফ্যাক্টরি বলার কারণ কি? আবার দেখেন ভাই এখানে যে যে পর্যায়টা আছে, ওই মানে উক্ত যে পর্যায়টা আছে উপরে যে পর্যায়টা মানে পর্যায় কিভাবে চিনি তৈরি হয় তা বিশ্লেষণ করো, মানে গ্লুকোজ কিভাবে তৈরি হয় সেটা ব্যাখ্যা করতে বলছে। মানুষের দৈহিক সকল কর্মকাণ্ডে সি প্রধান উপাদান মানে ভূমিকা পালন করে, যৌক্তিক ব্যাখ্যা দাও। সি আমাদের এই চিত্রে কিন্তু আছে, কোথায় সি বা কোথায় এ, কোথায় মানে চিনি কোথায় উৎপন্ন হয়। তোমরা এটা একটু টাফ একটা উদ্দীপক, তুমি ছেলেটা দেখতে পারো। মানুষের দৈহিক সকল কর্মকাণ্ডে সি প্রধান, এই উদ্দীপকগুলো বোঝা কিন্তু তুমি কষ্টকর, হ্যাঁ আর একটু পড়তে হবে ভাই। আমার লেকচার এমনি আমাদের সাজেশনের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি আমার মন চাই অনেক কিছু বুঝাই, একটু শর্ট দিয়ে তোমাদেরকে বুঝাই, বাট সম্ভব হচ্ছে না, বুঝছো? তোমরা একটু গাইডটা দেখো ভাইয়া, আর আমার এই টাইপের প্রশ্নগুলো তোমরা দেখো ইনশাল্লাহ ভাইয়া। অনলাইন কিংবা অফলাইনে যত টিচারই সাজেশন দেখ না কেন, যে যাই বলুক না কেন ফোন দিয়ে, যে তোমার এটা পড়াইছে না দেখছো কমন আইছে, ফুল একবার 100% কমন আইছে, আমি বলবো ভাই এটা ভাওতাবাজি। তোমার যে ডেডিকেশন, তোমার যেই পরিমাণ তুমি স্যাক্রিফাইস করতেছো, সময় দিয়ে সারাদিন পড়তেছো, হ্যাঁ তোমার টিচাররা পড়িয়েছে, তোমার বাবা মা টাকা ইনভেস্ট করছে, তুমি সময় দিছো, টিচাররা তোমাকে পড়িয়েছে, তো সব কিছু মিলিয়ে আসলে তোমার এই রেজাল্টটা। তবে এটা বলে গেলে চলবে না, টিচারদের কিন্তু প্রচুর গাইডলাইন ছিল, হ্যাঁ টিচার কিন্তু চেয়েছেন যে তুমি ভালো একটা রেজাল্ট করো, আর সেটা কিন্তু অলরেডি তুমি পেয়ে গেছো কোথায় বলো তো, সেটা কিন্তু অলরেডি তুমি পেয়ে গেছো মেইন বই NCTB যে বই, তোমার স্কুলের টিচার সবার কাছ থেকে তুমি শিখছো। সো ভাই কমন তো অবশ্যই আসবে, বাট আমি যদি ফোন দিয়ে বলি যে কি এই তাহমিদ, এই আহনাফ, হ্যাঁ বা রাইসা, সাইমা, হ্যাঁ বা তাসনিম, কমন পাইছো তোমরা, হ্যাঁ এই তোমাদের পুরো কমন আইছে, এটা কিন্তু আমার আসলে মানে কোনো ক্যান্ডিডেট নেওয়ার কিছু নেই ভাইয়া, তুমি পড়েছো বলে তুমি পেয়েছো। আমি না পড়ালে অন্য কেউ পড়াইতো, এটাই পড়াইতো, কারণ কি কিছু কোশ্চেন আছে বলে দেওয়া যায় এটাই আসবে। তোমরা যারা SSC 26 দিচ্ছ, তোমরা যখন কলেজে উঠবা তুমি কিন্তু আবার SSC পড়াইতে পারবা, কেন জানো? তুমি জানো তুমি তখন বস হয়ে যাবা যে এটা আসবে এটা আসবে এটা আসবে। এখানে ভাই অনলাইন অফলাইন কোনো ক্রেডিট নাই, সম্পূর্ণ ক্রেডিট কিন্তু তোমার নিজের, তোমাকে পড়তে হবে, এটা মাথায় রাখবা। দেখো এরপরে যে এটা আছে শায়লা জামানের কথা এখানে আছে, উনি যে মানে একটা উদ্দীপক আর কি, উনি ক্লাসে কিছু একটা দেখিয়েছিলেন হাইড্রিলা বা অন্যান্য উপকরণ, কিন্তু দিনটি মেঘলা থাকায় পরীক্ষাটি করা সম্ভব হয় নাই। তার মানে কেন কি হচ্ছে দেখুন, পাতার কোন অংশে সালোক সংশ্লেষণ বেশি হয়, সালোক সংশ্লেষণে তাপের প্রভাব ব্যাখ্যা করো। কার প্রভাব? তাপের। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালোক সংশ্লেষণ ভালো হয়? পরীক্ষাটি করা সম্ভব হলো না কেন? দেখছেন কত সুন্দর এক মানে 4-5টা ওয়ার্ডে একটা কোশ্চেন শেষ, কোশ্চেন কিন্তু পেঁচাই নাই।
বর্ধিত জনসংখ্যার জন্য উদ্দীপক উল্লিখিত প্রক্রিয়াটি গুরুত্ব মূল্যায়ন করো। হ্যাঁ, পারবো তো নাকি এই টাইপের উদ্দীপক। আবার দেখেন ওই যে বিপাশা নিয়ে আবার কথা আসছে, অটোলাইসিস আবার সি ফোর বলতে কি বোঝো, যেটা আমরা আগেও দেখে আসছি, এটা দরকার নেই আর। আমরা এখন চলে যাব অধ্যায় নম্বর 11-তে, যেহেতু ভাইয়া শর্ট সিলেবাস। অনেকে বলবো যে আল্লাহ স্যার 4 থেকে 6 7 কিছু না পড়ে ঠাপ করে কই 11 12 আর কত 13-তে চলে যাবো আমরা। তো 11 দেখেন ভাইয়া, 11 নম্বর অধ্যায় হচ্ছে জীবের প্রজনন। জীবের প্রজনন এই অধ্যায়টা অনেকে টাফ মনে করেন, বাট অনেক মজা আছে। নারী কি, নারী কি, ঠিক আছে, নারী কি। তো এটা তুমি চাইলে আসলে পড়তে পারো, না পড়লে সমস্যা নাই, কারণ এটা হচ্ছে আমাদের মানে প্রাণীর প্রজনন থেকে আসছে। এই কোশ্চেন আমাদের নাই, মানে এই টপিকসটি আমাদের নেই। উভলিঙ্গ ফুল কাকে বলে, এক লিঙ্গ ফুল কি, সম্পূর্ণ ফুল কি, পুষ্পাক্ষ কি, পুষ্পাক্ষটা আসতে পারে, পুষ্পাক্ষ কাকে বলে। এখানে আবার আমরা একটু একটু মজা করছি আর কি, অ্যান্সার সেট করে দিয়েছি তোমাদেরকে। পুষ্পাক্ষ কি, আবার অনিয়ত পুষ্পমঞ্জরি, নিয়ত পুষ্পমঞ্জরি, রেসিমোস এন্ড সাইমোস কি, বা প্রকৃত ফল কি। হ্যাঁ, ওই যে সম্পূর্ণ ফুল যখন ফলে পরিণত হয়, মানে পুরো গর্ভাশয়টা ফলে পরিণত হলে, পুরো ফুলটা ফলে পরিণত হলে কোনটাকে সম্পূর্ণ কোনটাকে অসম্পূর্ণ ফুল বলা হয়। দলমণ্ডল রঙিন হয়, ব্যাখ্যা করো। দলমণ্ডল কি হয়, রঙিন হয়, কেন হয় ব্যাখ্যা করো। পাপড়ি আর কি। ফুলের বৃত্তির কাজ কি, ফুলের বৃত্তির কাজ কি 2 নম্বরে আসতে পারে। ফুলের বৃত্তির কাজ কি, ফুলের বৃত্তির কাজ কি 2 নম্বরে আসতে পারে। আর প্রজনন কাকে বলে, সিনজেনেসিস কি, সিনজেনেসিস কি, দেখছো সিনজেনেসিস কি। তারপর হচ্ছে গর্ভপুত্রী কি, হ্যাঁ সিনজেনেসিস কি অথবা কি গর্ভপুত্রী কি, দেখছো সিনজেনেসিস অথবা গর্ভপুত্রী কি, যে যুক্ত গর্ভপুত্রী কি। আচ্ছা দেখে শস্য কোষ কি, শস্য কোষ কি, ভিত্তি কোষ কি, হ্যাঁ এপিক্যাল কোষ কি, পাইছেন এগুলো। হ্যাঁ, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, তাই ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাকে পড়তে হবে বাবা। হ্যাঁ, আচ্ছা দেখো শস্য কোষ কি, ভিত্তি কোষ কি, আর এটা কি, হ্যাঁ এপিক্যাল কোষ কি। হ্যাঁ, প্রজনন তো দরকার নেই। ফুল কাকে বলে, ফুল দেখছো ভাইয়া, এই যে রূপান্তরিত যে বিটপ, এই যে রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে কি বলা হয়, ফুল বলা হয়। সম্পূর্ণ অসম্পূর্ণ ফুল আমাদের দরকার নেই, আর ফুলের সংজ্ঞা আমার কাছে ইম্পর্টেন্ট বেশি মনে হচ্ছে। আচ্ছা, দলমণ্ডল তো বললামই। আর সবৃন্তক অবৃন্তক ফুল কি, সবৃন্তক আর এটা কি অবৃন্তক ফুল কি, সবৃন্তক এবং অবৃন্তক ফুল কি। আচ্ছা, ক্রিমিল দরকার নেই আর। পুষ্পমঞ্জরি আমরা আগেও দিয়েছি। হ্যাঁ, পরাগায়ন, পরাগায়ন, পরাগায়ন মোস্ট ইম্পর্টেন্ট। পরাগায়ন, স্বপরাগায়ন এটা কি পরপরাগায়ন। পরাগায়ন থেকে প্রশ্ন আসবে, এটা তুমি 100% শিওর থাকো যে পরাগায়ন থেকে প্রশ্ন আসছে। পরাগায়নের যে মাধ্যম আছে, পাখি পরাগী, বায়ু পরাগী, পতঙ্গ পরাগী, প্রাণী পরাগী, ঠিক আছে, এই যে বৈশিষ্ট্যগুলো আছে না, যে যারা পরাগায়নকে বহন করে, সেই মাধ্যমগুলোর বৈশিষ্ট্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। প্রকৃত অপ্রকৃত ফল দিচ্ছে। নিষেক কাকে বলে, হ্যাঁ নিষেক, নিষেক কি, এটা 3 স্টার দিতে পারো। নিষেক কি, আর দ্বিনিষেক কাকে বলে, এটা 5 স্টার মারতে পারো। দ্বিনিষেক কাকে বলে, হ্যাঁ নিষেক এবং দ্বিনিষেকের মধ্যে পার্থক্য। ওকে, সরি, নিষেক কি এবং দ্বিনিষেক কি। আচ্ছা, প্রতিপাদ কোষ কাকে, গর্ভযন্ত্র ভাইয়া, গর্ভযন্ত্র মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিপাদ কোষ, দেখছো ভাই অনেক কোশ্চেন কিন্তু বের হচ্ছে এখান থেকে, অনেক কোশ্চেন তোমার এই টপিক থেকে বের হচ্ছে। প্রতিপাদ কোষ কি। এখন তুমি যে চিত্রের কথা বলো, একটা আদর্শ ফুলের চিত্র থেকে আসবে। একটা আদর্শ ফুলের চিত্র 100% শিওর থাকো তোমার চলে আসছে। আর একটা হচ্ছে পুংগেমেট এবং স্ত্রীগেমেটিফাইটের যে চিত্র আছে দুইটা, এগুলো একটু ভেজাল চিত্রগুলা, মনের মতো না, কিন্তু তারপর চিত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তুমি এই চিত্রগুলো ড্র করবা। এরপরে হচ্ছে আদর্শ ডিম্বকের গঠন এন্ড নিষেক ক্রিয়া। এই 5টা চিত্র তুমি বলো স্যার আচ্ছা তো 5টা, তুই 5টে শিখবা ভাইয়া, কোনো ছাড় নাই, নো ডিসকাউন্ট। 100% তোমাকে আপওয়ার্ড সিস্টেমে থেকেই 5টা ফিগার ড্র করতে হবে, লেভেলিং সহ। ওকে, ফুলকে উদ্ভিদের প্রজনন অঙ্গ বলা হয় কেন, ফুলকে উদ্ভিদের প্রজনন অঙ্গ বলা হয় কেন। আর পরাগায়নের যে মাধ্যমগুলো আছে, এটা কি জন্য আসে বলতো, এমসিকিউর জন্য আসে। পরাগায়নের মাধ্যমগুলো এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, একটা আসবে 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 আসবেই। ফুলকে উদ্ভিদের প্রজনন অঙ্গ বলা হয় কেন, এটা এসে যাও, এটা আসছে। এই যে টাইপগুলো বলছি, এগুলো তুমি ভালো করে পড়বা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসো। নেক্সট আমরা দেখি সৃজনশীল প্রশ্ন কি দিচ্ছে তোমাদের অভিসার, দেখি। এরকম উদ্দীপক তো অবশ্যই পাবা। তাহলে অধ্যায় 11 যে উদ্দীপকগুলো দেখতেছো, দেখো কেমন আসবে। এই যে চিত্রটা লক্ষ্য করে উদ্দীপকগুলো অ্যান্সার দিবা। এই যে একটা উদ্দীপক পি এবং কিউ, পি এবং কিউ, নিচের অংশ কি বুঝাই যায়, এটা গর্ভাশয়, আর এটা কি উপরের অংশ, যেটা ফুলের অংশ আর কি, হ্যাঁ ফুল থাকবে উপরে। তো এই পি এবং কিউর কথা বলা আছে, এই অনুযায়ী উদ্দীপক কি সেট করছে কোশ্চেন, পরাগথলি কাকে বলে। অনিয়ত পুষ্পমঞ্জরি বলতে কি বুঝো। পি অংশটি এই ফুলে অনুপস্থিত থাকলে পরাগায়নের ক্ষেত্রে কি ঘটবে। আমি উদ্দীপক দিছি, কোশ্চেনও দিছি, তোমরা কিন্তু একটু পড়ে নিবা এই টাইপগুলা। আর একটা উদ্দীপক দিচ্ছি, 12 বছরের হৃদয় ছোটবেলা থেকে সুরেলা কণ্ঠে গান গায়, ইদানিং কিছু দৈহিক মানসিক সমস্যা হয়েছে আর কি জাগে। তো তোমাদেরকে আমি যেটা বলবো ভাইয়া, এই ওনার এই সৃজনশীল তোমাদের আসলে বইয়ে নাই, কারণ কি এই হৃদয় আর এই সৃজনশীল তোমার হৃদয়ে হারিয়ে যাবে, বিকজ এটা আমাদের শর্ট সিলেবাসে। ওকে, হৃদয়ের ওই সময় পরিবারের বড়দের তার প্রতি কি করণীয় ছিল, তার যৌবনকাল মানে 14 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ তো তার যে এই সময় যে পরিবর্তনগুলো সেগুলো দেখতে বলছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই পরিবর্তনগুলো এই শর্ট সিলেবাসে নাই। দেখো ভাইয়া, তারপরে দিছি রিস্ক নাও তো কি কিছু নাই, হৃদয়কে নিয়ে যদি পারো হৃদয় ভাঙ্গার পড়া পইরালিও। নিচের চিত্রটি দেখো, এই যে দেখছো, এটা নিষেকের একটা চিত্র দেওয়া আছে, নিষেক। তো এটা এক্স চিত্র, এটা কি দেওয়া আছে, এই একটা ফিগার দেওয়া আছে, বুঝছো। সো আমাদের এখানে দুইটা ফিগারের কথা বলা হয়েছে, এক্স একটা ফিগার। এখন দেখো এইটা কিন্তু আসলে ফিগার না, দেখো ভাইয়া এটা কিন্তু এ, এটাকে মার্ক করা আছে এ, ঠিক আছে। এক্স চিত্রের এ চিহ্নিত অংশটি কিভাবে তৈরি হয় ব্যাখ্যা করো। এখানে এ মানে হিসেবে শুক্রাণু, বুঝছো, ওই যে পুংগেমেটোফাইট। এই যেখানে কি আছে বলতো, এখানে হচ্ছে পুংগেমেটোফাইট, এ মানে কি
পুং গ্যামিটোফাইট, বুঝছো? তাহলে পুং গ্যামিটোফাইটের গঠনটা আমার কাছে চাইছে। উদ্দীপকের মানে উদ্ভিদ দেহে এ এবং বি এর অনুপস্থিতিতে কি ঘটবে বিশ্লেষণ করো। তা আমাদের এখানে আরেকটা ফিগার ছিল, বাট এটা আনফরচুনেটলি শো হচ্ছে না। তার মানে আপনি একটু এই টাইপের উদ্দীপকগুলো একটু দেখবেন। তবে এইটা যেহেতু দেওয়া আছে বি এর মতোই হবে, হয়তো বা ডিম্বকের কোনো চিত্র হবে। এই দুটো অনুপস্থিত থাকলে কি হতে পারে? চিত্র দেখেন 4 নম্বর কোশ্চেন বলছে ডিম্বাণু শুক্রাণু, এটা দরকার নাই আমাদের। লোকাস কি? লোকাস আমাদের 12 নম্বর অধ্যায় আছে। সো লোকাস আমরা ওখান থেকে দেখে নিব। হরমোনের ভূমিকা এটা নাই আমাদের। 5 নম্বর চিত্রটা লক্ষ্য করো ভাইয়া, এইরকম চিত্র ডিরেক্টলি উঠায় দিবে তোমাকে একবারে সরাসরি। তাহলে এ আরটা কি? বি। এ হচ্ছে ডিম্বাণু, বি হচ্ছে ডিম্বাণু, এ হচ্ছে কি? কেন্দ্রিকা নিউক্লিয়াস। তাহলে এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপকটা ভালো করে দেখবা। এবার এখান থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে? দিন নিষেক কি? দেখেন দিন নিষেক কাকে বলে, যেটা আগেও দিছি। বায়ু পরাগে ফুল বলতে কি বুঝো? দেখছো যে বলো না যে পরাগায়নের মাধ্যমগুলো মোস্ট ইম্পর্টেন্ট। উদ্দীপকের মানে উল্লিখিত বি অংশটির উপস্থিতি উৎপত্তি ব্যাখ্যা করো। বি অংশটির উৎপত্তি কিভাবে হয়? এ অংশটির নিষেক পরবর্তী পরিবর্তন জীবকুলকে কিভাবে রক্ষা করে ব্যাখ্যা করো। তাহলে এই অংশটির নিষেক পরবর্তী পরিবর্তন, মানে এই অংশটির নিষেক পরবর্তী, নিষেকের পরে কি হয়? জায়গা ওঠে না? তো সেই সময় কি ধরনের পরিবর্তন জীবকুলকে কিভাবে রক্ষা করে? ওই সময় পরিবর্তন না হলে জীবকুলে কি ধরনের পরিবর্তন হতো? হ্যাঁ, এবার দেখেন আতাউর হোসেন কিছুদিন আগে একটি মারাত্মক দুর্ঘটনাগ্রস্ত, তার রক্ত গেছে বা প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে, এইচআইভি ওনার কিছু কিছু এখানে প্রবলেম কথা উল্লেখ আছে। ভাইয়া উল্লেখিত রোগে প্রাদুর্ভাব মানে আতাউর রহমানের এই কোশ্চেনটাও আমাদের শর্ট সিলেবাস কিন্তু নাই। তারপর আমরা একটু দিছি এই কারণে, এই জন্য হরমোন নিয়ে আসতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু না। কিন্তু তোমরা রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, তোমরা এখানে কোনো ছাড় দিবা না, নো স্যাক্রিফাইস। আমাদের 12তম অধ্যায়ে আমরা যেতে চাই, জীবের বংশগতি বিবর্তন। জীবের বংশগতি এটা কি? বিবর্তন। এখান থেকে তো ভাইয়া কানা লুলা প্রতিবন্ধী সবাই বলবে প্রশ্ন আসছে, 100% এখান থেকে কোশ্চেন থাকবে, দেয়ার ইজ নো ডাউট। 12 নম্বর অধ্যায় থেকে। হ্যাঁ, জিন্দিগি উল্টে যেতে পারে, কিন্তু এখান থেকে প্রশ্ন আসা মিস হবে না। অধ্যায় নাম্বার কি? 12, জীবের বংশগতি ও বিবর্তন মানে ইভালিউশন। ভাইয়া জিন কি? দেখো জিন কি 1 নম্বরে, লোকাস কি 1 নম্বরে, থ্যালাসিমিয়া কি একটা কোশ্চেনে বাদ দেওয়া যাবে না। লিথাল জিন কি? লিথাল জিন কি? দেখছো লিথাল জিন কি মানে মারণ জিন, যে জিনের উপস্থিতি কোনো জীবের মৃত্যু হয়। জিন কি? লোকাস কি? ভাই তাহলে লোকাসটা তুমি এখানে দিতে পারো, অনেক বেশি ইম্পর্টেন্ট। থ্যালাসেমিয়া এটাও ইম্পর্টেন্ট, জিন কি এটাও ইম্পর্টেন্ট, কারণ বোর্ড তো আমাদের 8টা, তাই না? সো আমরা বিবর্তন কি? বিবর্তনটা ইম্পর্টেন্ট আছে, আমরা এখানে সেই কোশ্চেনগুলো দিচ্ছি যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। থ্যালাসেমিয়া কেন হয় ব্যাখ্যা করো। হ্যাঁ, বিবর্তন কি? ইভালিউশন কি? ব্যাখ্যা করো। মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয় কেন? গ্রেগর জোহান মেন্ডেলকে জিন তত্ত্বের কি বলা হয়? জনক বলা হয় কেন? জিনকে বংশগতির ধারক বলা হয় কেন? দেখছো ক্রোমোজোমকেও বংশগতির ধারক বলা হয়, ডিএনএ কে বংশগতির ধারক বাহক বলা হয়, আবার জিনকেও বলা হয়। তিনটা মূলত সেমই, কারণ বংশগতির উপাদান কয়টা? হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ। হ্যাঁ, আরেকটা কি? ক্রোমোজোম, আরেকটা কি? জিন। তো জিনকে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন? অভিযোজন বলতে কি বুঝো? হ্যাঁ, কোন পরিবেশে নিজেকে খাপ খায় না, অভিযোজন বলতে কি বুঝো? লোকাস আগে দিছে। জিনোটাইপ কি? জীবের মানে বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে কি বলা হয়? জিনোটাইপ বলা হয়। লিথাল জিন কাকে বলে? এটা আগেও দিছি আমরা। ক্রোমোজোমের প্রধান উপাদান কি? দরকার নাই। তারপর আছেন বংশগতি, সর্বপ্রথম ক্রোমোজোমকে আবিষ্কার করা লাগবে না। নাইট্রোজেনকে কয় ধরনের? দরকার নাই। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলতে কি বুঝো? এই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি? মোস্ট ইম্পর্টেন্ট। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি? ভাই যেটা ইম্পর্টেন্ট সেটা আমি স্টার দিয়ে দিব। পিসিআর এর পূর্ণরূপ লেখো। হ্যাঁ, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পিসিআর এর পূর্ণরূপ লেখো। ঠিক আছে, থ্যালাসেমিয়া কি? আগেও দিছি। বিবর্তন কেন ঘটবে? বিবর্তন কেন ঘটবে? গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন? সেটা আমরা আগেও দিয়েছি। কোন ধরনের গ্যামেট থেকে ছেলে সন্তানের জন্ম হয়? একটু ডিফারেন্ট কোশ্চেন। হ্যাঁ, বললাম না এবার কিন্তু আপনার যেটা সহজ এটাও দিবে না, যেটা কঠিন ওটাও দিবে না। কোশ্চেনগুলো হবে একটু হালকা হাস্যকর, যেটা তোমার কাছে হাস্যকর মনে হতে পারে, বাট কোশ্চেনগুলো অনেক বেশি গ্রহণযোগ্য। হ্যাঁ, কোন ধরনের গ্যামেট থেকে ছেলে সন্তানের জন্ম হয়? একটু বেসিক কোশ্চেন এটা। প্রকট বৈশিষ্ট্য বলতে কি বুঝি? এটা আসে না। হ্যাঁ, বংশগতিতে জিনের যে কাজ গুরুত্বপূর্ণ কেন? জিনের কাজগুলো বংশগতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর পরীক্ষার জন্য মেন্ডেল মটরশুঁটি গাছ বেছে নিয়েছেন কেন? আসলে গ্রেগর জোহান মেন্ডেল পিতামাতার বৈশিষ্ট্যগুলো পরবর্তী সন্তান সন্ততিতে কিভাবে স্থানান্তরিত হয় সেটা এক্সপেরিমেন্ট করার জন্য উনি কিন্তু মটরশুঁটি গাছ বেছে নিয়েছেন। প্রায় মানে 34 প্রকার মটরশুঁটি গাছ নিয়ে 7 বছর উনি গবেষণা করে 2টা সূত্রে উপনীত হয়েছিলেন। যাক, এই ছিল আমাদের গ্রেগর জোহান মেন্ডেল। আমরা থ্যালাসেমিয়ার নাম শুনেছি, যে থ্যালাসেমিয়া কি? এটা তো অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। বর্ণান্ধ কি? হ্যাঁ, অথবা লিঙ্গ নির্ধারণ কিভাবে করা হয়? এই প্রশ্নগুলো। আবার বিটা থ্যালাসেমিয়া কি? কুলির থ্যালাসেমিয়া কি? অনেক বেশি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। আমরা সেই কোশ্চেনগুলো দেখে নেব ইনশাআল্লাহ। আর এখানে যেগুলো দিয়েছি একটা ক্লাসে একটু দেখবেন। এবার অধ্যায় 12 থেকে সৃজনশীল কেমন আসতে পারে, সৃজনশীল প্রশ্নগুলো আমরা একটু দেখব অধ্যায় 12 থেকে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বায়োলজি সাজেশনের 12তম অধ্যায়ে ছিলাম, যেখানে বলেছি যে সৃজনশীল প্রশ্নগুলো 12তম অধ্যায়ের সৃজনশীলগুলো কেমন হবে। দেখো এই টাইপের সৃজনশীল আসবে যে নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো কিভাবে দিবে আমি একটু সেটা বলছি। যে রামিসা তার প্রতিবেশীর এক বাড়িতে বেড়াতে গিয়ে দেখলো সে বাড়ির ছেলে ও মেয়ের চেহারা প্রায় তাদের বাপ ও মায়ের মতো। রামিসা তাদের এক মেয়েকে দেখলো তার চেহারা ফ্যাকাশে এবং রক্তশূন্যতায় ভুগছে। মেয়েটির মা রামিসাকে বললেন তার মেয়েটির এই রোগটি বংশগত। মাই স্টুডেন্টস,
তোমরা যদি এই ধরনের কোনো পরিস্থিতি দেখো অবশ্যই নিজের সাংবাদিক হয়ে ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দিবা, আমরা ডকুমেন্ট আকারে আমাদের ওমেগা পেজে দিয়ে দিব। হ্যাঁ, তো তোমার যেই আসলে মতাদর্শ মানে বায়োলজি নিয়ে কিংবা কেমিস্ট্রি নিয়ে বা ফিজিক্স নিয়ে বা ম্যাথ নিয়ে পাঠিয়ে দিতে পারো তোমার মনের সকল কথা। তা আমাদের ওমেগাতে শুরু হতে যাচ্ছে সায়েন্স প্রেমী মানে বিজ্ঞান প্রেমীদের জন্য আমাদের হচ্ছে ওমেগা বিজ্ঞান বাক্স। আর এই ওমেগা বিজ্ঞান বক্সে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বিজ্ঞান বক্স খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, কামিং সোন। অবশ্যই পাশে থাকবেন, ঠিক আছে? সো রামিসা কি বলছে দেখো তো ভাইয়া। রামিসা যে তথ্যটা আপনারা দেখতে পাইলেন যে একটা মেয়ে খেলতেছিল, তার একটা তারা মানে দুজনে একই রকম, ওর একটা রক্ত শূন্যতা দেখা যাচ্ছে। তারপর বলছে এটা একটা বংশগত রোগ। ডারউইনের লেখা বিখ্যাত বইটির নাম কি? 1 নম্বর প্রশ্ন, এটা 100 স্টার। এটা ভাই 100 স্টার বলে দিচ্ছি। হ্যাঁ, এটা 100 স্টার, 100 স্টার, 100 স্টার। সেক্স ক্রোমোজোম ও অটোসোমের মধ্যে পার্থক্য 10 স্টার, ঠিক আছে? 10x মানে 10 স্টার, ওকে? 10 স্টার। সেক্স ক্রোমোজোম ও অটোসোমের মধ্যে পার্থক্য লেখো। উদ্দীপকে ছেলে ও মেয়ের চেহারা বাপ ও মায়ের মতো কেন, ব্যাখ্যা করো। বংশগত, ওকে? কেন মেয়েটির মা বলল তার মেয়ের এই রোগটি বংশগত, তাহলে কেন, কি হয়েছে, তার থ্যালাসেমিয়া হয়েছে, তাই না? থ্যালাসেমিয়া নিয়ে আমাদের ব্যাখ্যা দিতে হবে মাই স্টুডেন্টস। কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে নিউক্লিয়াস নিয়ে কথা আছে, যেটা আমরা আগেও দিয়েছি। পিসিআর এর পুনরূপ কি? জৈব বিবর্তন বলতে কি বুঝো? এটা তুমি দিতে পারো। হ্যাঁ, কত? এটা তুমি দিতে পারো 20 স্টার। এটা তুমি কত, সরি এগেইন, জৈব বিবর্তন বলতে কি বুঝো? হ্যাঁ, এটা কত কত দিবা বলো তো? হ্যাঁ, 20 স্টার দিবা, 20 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, 20 স্টার, মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, মোস্ট ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসটা, হ্যাঁ, নিউক্লিয়াস দিচ্ছে উদ্দীপক। জৈব বিবর্তন বলতে কি বুঝো? মানে অর্গানিক ইভালুয়েশন। এর প্রধান উপাদানের ফিঙ্গার প্রিন্টিং তৈরির কৌশল ব্যাখ্যা করো। এ এর প্রধান উপরে যেটা আছে না, এটা নিউক্লিয়াস। তো এটার একটা অংশ আছে এটার প্রধান যে উপাদান আছে, এটা ফিঙ্গার প্রিন্ট তৈরির কৌশল ব্যাখ্যা করো। আচ্ছা, ফিঙ্গার প্রিন্টিং দেখছো? মানব সন্তানের লিঙ্গ নির্ধারণে এর ভূমিকা বিশ্লেষণ করেন। এটা কি দেখছো উদ্দীপকে? এই উদ্দীপক কিন্তু ভালো করে লক্ষ্য করবা। মানে ক্রোমোজোম, তাই না ভাইয়া? ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার। তাহলে ক্রোমোজোম থেকে প্রশ্ন আমাদের আসতেছে, ক্রোমোজোমটা বস। ডারউইনের মতে পৃথিবীতে দুটি প্রাণী বা প্রাণী গোষ্ঠী সম্পূর্ণভাবে একরকম নয়। মানে আমাদের অধ্যায় 12 লাস্টের যে পার্টটুকু আছে বিবর্তন থেকে, সেটা বংশগতি কি, অভিযোজন বলতে কি বুঝো দিছি আমরা। উদ্দীপকে উল্লিখিত ডিএনএ এর ডবল হেলিক্স, হ্যাঁ, ওই যে আপনারা জানেন যে ওয়াটসন এবং ক্রিক 1953 সালে ওনারা ডিএনএ এর ডাবল হেলিক্স যে মডেলটা সেটি তৈরি করেছিলেন। তার মানে ডিএনএ এর গঠন স্পেশালি কি বলতো? ভৌত গঠনটা মোস্ট ইম্পর্টেন্ট। ভৌত গঠন যে ডাবল হেলিক্স, হ্যাঁ, সিঁড়ির মতো সর্পিল আকার। উদ্দীপকের শেষোক্ত উক্তিটি মূল্যায়ন করো। শেষে কি বলছেন সেই উক্তিটা তোমাকে মূল্যায়ন করতে বলছে। তো ওনারা আসলে ওখানে যা দেখা গেছে মানে আমাদের উদ্দীপকে, সেই উদ্দীপকের আসলে শেষের উক্তিটা কি ছিল সেটা তুমি একটু পরে এই টাইপের উদ্দীপকগুলো দেখবা। সিফাত একজন কৃষক, তার 2টি কন্যা সন্তান রয়েছে। বড় কন্যাটি দেখতে হুবহু একই রকম, তার মানে থ্যালাসেমিয়া চলে আসছে। বংশগত যে বৈশিষ্ট্য সেগুলো চলে আসছে। বংশগতি বিদ্যা কি এটা দেখবেন। বংশগতি বিদ্যা কি? অনুলিপন বলতে কি বুঝো? অনুলিপন বলতে কি বুঝো? 100 স্টার, 100 স্টার, 100 স্টার, 100 স্টার। হ্যাঁ, অনুলিপন বলতে কি বুঝো? বেশি বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। অনুলিপন মানে রেপ্লিকেশন বলতে কি বুঝো? মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, শারীরিক গঠনের ভিন্নতার কারণ কি? তারপর হচ্ছে সিফাতের মানে যে আপনার ক্ষুদ্র মানে হওয়াটা বা সিফাতের ক্ষুব্ধ হওয়াটা অযৌক্তিক কেন? যৌক্তিক বিশ্লেষণ করো। আপনার উদ্দীপকের সাথে মিল রেখে সে শুধু কন্যা সন্তান জন্ম দিচ্ছে। মা শুধু কন্যা সন্তান জন্ম দেয়, বাপের কোনো অবদান নাই। হ্যাঁ, আচ্ছা যাক ভাই, এটা নিয়ে আমরা এখানে কথা বলতে চাই না। তোমরা এই টাইপের সৃজনশীলগুলো বেশি বেশি দেখবা, কারণ ওনার শুধু কন্যা সন্তান নয়, ওনার ওয়াইফের উপর উনি খুব ক্ষুব্ধ। আরে ভাই, ওয়াইফের দোষ কি? ওয়াইফের দোষটা কি? পাশের বাসার ভাবিও তো আপনার মানে এরকম মানে অনেক কন্যা সন্তানের জন্ম দেয়, তো ওনারা কিছু বলেন না কেন? ওনার প্রতি ক্ষুব্ধ হন না কেন? তারপরে আপনি বুঝতে হবে আপনি আপনার বউর প্রতি ক্ষুব্ধ, তার মানে আপনারই সমস্যা, তাই না? হ্যাঁ, সন্তান কি পুত্র হবে না আপনার কন্যা হবে, সেটা ডিপেন্ড করে কার উপরে? জানতে চাও? তাহলে চোখ রাখো ওমেগার পর্দায়। তো আমরা জানবো ভাই, আজকে তো আসলে ক্লাস নিচ্ছি না, সাজেশন ক্লাস। তাহলে আমি এই টাইপের কোশ্চেনগুলো বেশি বেশি আসবে। সাগর 10ম শ্রেণীর ছাত্রী সাগরিকা একদিন তার শিক্ষক ক্লাসে ডিএনএ নিয়ে আলোচনা করছিলেন।
এবং সাগর ডিএনএ এর অনুলিপন বিষয়ে প্রশ্ন করে শিক্ষক তাদের সব বুঝিয়ে দিলেন। আত্মীকরণ শক্তি কি, যেটা আমরা আগে দেখেছি, ডিএনএ ও আরএনএ এর মধ্যে দুইটা পার্থক্য লিখতে বলছে। হ্যাঁ, তাহলে আত্মীকরণ শক্তি কিন্তু আমরা ওই যে অধ্যায় 4 দেখেছিলাম। হ্যাঁ, জীবনী শক্তিতে ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য, এটা তুমি মোটামুটি 30 স্টার মারতে পারো। হ্যাঁ, 30 স্টার, 30 স্টার মানে তোমরা 30টা স্টার মারতে পারে। স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিএনএ ও আরএনএ এর মধ্যে স্টার মার্ক দিবা। ঠিক আছে, এরকম স্টার দিবা যেগুলো মানে স্টার দিতে 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 এবার চলে আসছে। হ্যাঁ, তো একটা হলো স্টার আর একটা হলো স্টার, দুইটা কি আলাদা না একরকম? যাকে সো মাই স্টুডেন্টস, সাগরের প্রশ্নের উত্তরে স্যার কি বুঝিয়েছিলেন বা কি আলোচনা করছেন, মানে ডিএনএ গঠন নিয়ে আলোচনা করছেন। ন্যায় বিচারের উদ্দীপকের বংশগতি বস্তুর টেস্ট গুরুত্বপূর্ণ, মানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আর কি, যেটা আমাদের বিজ্ঞানসম্মত একটা পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে অপরাধী শনাক্তকরণ করা হয়। যাক, যেহেতু আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটাও মোস্ট ইম্পর্টেন্ট, তাই না ভাইয়া? অনুলিপনটাও মোস্ট ইম্পর্টেন্ট। দেখছেন মানে কোন টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে। দীপ্তির বাবা সেলিম সাহেব একদিন ছেলেকে পড়াতে গিয়ে লক্ষ্য করলেন যে দীপ্ত সঠিকভাবে কোনো রং চিনতে পারতেছে, মানে কালার ব্লাইন্ড। দেখছেন, বোঝা গেছে। বংশগতির রাসায়নিক ভিত্তি কি? বংশগতির রাসায়নিক ভিত্তি কি ভাইয়া? বংশগতির রাসায়নিক ভিত্তি কি? বংশগতি ছাড়া ঔষধের প্রতিক্রিয়া বর্ণনা হতে পারে, ব্যাখ্যা করো। এইটা ভাইয়া, এইটা তুমি 1000 স্টার মারতে পারো এই কোশ্চেনটা। হ্যাঁ, 1000 স্টার। কিরকম? বংশগতি ছাড়াও ওষুধের প্রতিক্রিয়ার মানে পার্শ্ব প্রতিক্রিয়া বর্ণনা হতে পারে। দীপ্তির বিভিন্ন রং না চেনার কারণ কি? মানে বর্ণনা, কালার ব্লাইন্ড। কেন হয়? কি পিতা নাকি মাতা, মাতা নাকি পিতা, আমরা ক্রস করে দেখাবো। ওকে, শুভর সমস্যা কেন বংশগতির সাথে সম্পর্কযুক্ত বিশ্লেষণ করো। আমরা এখানে দেখো নিচের এই যে উদ্দীপক দিলাম ডিএনএ এবং ক্রোমোজোম কেন্দ্রিক, তাই না ভাইয়া? ডাবল হেলিক্স, এটা এই ধরনের উদ্দীপক কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। দেখো কোশ্চেনটা কেমন হতে পারে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি? সন্তান সন্ততি হুবহু পিতা মাতার মতো হয় না কেন, ব্যাখ্যা করো। সন্তান সন্ততি হুবহু পিতা মাতার মতো হয় না কেন, ব্যাখ্যা করো। আমরা ওমেগাতে 26 মানে এসএসসি 26 যেই জিনিয়াস মডেল টেস্টটা নিয়েছিলাম, অর্থাৎ আমাদের তো 12 মাসই মডেল টেস্ট হচ্ছে কোনো না কোনো ক্লাসের, বাট এসএসসি 26 তোমরা যারা মডেল টেস্ট দিয়েছিলা, আমরা কিন্তু এই প্রশ্নটা করেছিলাম অনেকবার। আর আজকের এই সাজেশনে অধিকাংশ কোশ্চেনে কিন্তু মডেল টেস্টের এখানে সেট করা, কারণ এগুলো বিগত বছরে না আসলেও টপিক সেম ছিল, বাট কোশ্চেন না আসলেও এবার ইনশাল্লাহ আসবে। চিত্রে এ এর রাসায়নিক গঠন আলোচনা করো। চিত্রে এ এর রাসায়নিক গঠন, তো চিত্রে এ কেডা? হ্যাঁ, দেখো তো, এ অবশ্যই তোমার ডিএনএ হবে। চিত্রে এ এর আপনার রাসায়নিক গঠন বলছে যে আলোচনা করতে, তার মানে এখানে উদ্দীপক একটা এ থাকবে আর একটা কি থাকবে? হ্যাঁ, বি থাকবে। দেখে চিত্রে এ এবং বি এর মধ্যে কোনটি আন্তঃসম্পর্ক রয়েছে, তোমার মতামত তুলে ধরো। চিত্রে এ এবং চিত্র বি এর মধ্যে কোন আন্তঃসম্পর্ক রয়েছে, তোমার মতামত তুলে তুলে ধরো। আন্তঃসম্পর্ক, বুঝছো? হ্যাঁ, দুইটাই কিন্তু আন্তঃসম্পর্ক আছে, মানে বাহ্যিকভাবে কিরকম? ওই যে আমাদের বংশ পরম্পরা পিতামাতার বৈশিষ্ট্যগুলো চোখের কালার, চুলের কালার, নখের কালার, ত্বকের কালার, এগুলো নিয়ন্ত্রণ করে থাকে, তাই না ভাইয়া? অবশ্যই। এবার দেখো অধ্যায় নাম্বার 13, যেটা তোমার আসলে কোনো ম্যাথ নাই, কোনো কমপ্লেক্স কিছু নাই, তবে মিউচুয়ালিজম, কমিউনিসেলিজম, অ্যান্টিবায়োসিস, হ্যাঁ, তারপর থেকে শোষণ বা প্রতিযোগিতা, এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে। এবং একটি পুকুর হচ্ছে আদর্শ বাস্তু সংস্থান বা বাস্তুতন্ত্রের উদাহরণ, এটা দেখবা। পাশাপাশি মিথস্ক্রিয়া কি, মিথস্ক্রিয়া কি, এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, খাদ্য পিরামিড থেকে প্রশ্ন আসে, এবং খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল মোস্ট ইম্পর্টেন্ট। বা গ্রিন হাউস ইফেক্ট কি? গ্রিন হাউস ইফেক্ট কি? উৎপাদক কাকে বলে? হস্টোরিয়া কি? হ্যাঁ, হস্টোরিয়া কি? এটা তোমাদের ওই যে মানে নেগেটিভ ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে আছে হস্টোরিয়া। আর জো প্লাঙ্কটন কি? জো প্লাঙ্কটন কি? বিয়োজক কি? ছোট ছোট প্রশ্ন আমি সেট করেছি তোমাদের জন্য। অধ্যায়গত 13 মানে কি? জীবের পরিবেশ, জীবের পরিবেশ মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় এটা, জীবের পরিবেশ। আচ্ছা, সিম্বায়োসিস কি? সিম্বায়োসিস কি? হ্যাঁ, সহ অবস্থান বা একে অপরের সাথে কেমনি বসবাস করে সেটা। ট্রফিক লেভেল, ট্রফিক লেভেল 10 স্টার। ট্রফিক লেভেল, ট্রফিক লেভেল। মিথস্ক্রিয়া, হ্যাঁ, 100 স্টার। মিথস্ক্রিয়া 100 স্টার। মিউচুয়ালিজম বলতে কি বুঝো? মিউচুয়ালিজম বলতে কি বুঝো? এটা কত? 100 স্টার। ওকে ভাইয়া, তাহলে কোশ্চেন দেখছো জো প্লাঙ্কটন। আচ্ছা, হায়নাকে ধাঙ্গর বলা হয় কেন? এটা আসছে। হায়নাকে ধাঙ্গর বলা হয় কেন? এটা আসছে। এটা আসবে আসবে আসবে, 1000 স্টার দিলাম। ঠিক আছে। হাঙ্গর কে? হাঙ্গর মানে স্ক্যাভেঞ্জার, স্ক্যাভেঞ্জার। হ্যাঁ, হাঙ্গর মানে হায়নাকে ধাঙ্গর বলা হয় কেন? ধাঙ্গর, স্ক্যাভেঞ্জার, যারা কি আবর্জনা ভুক। পরজীবী খাদ্য শৃঙ্খল বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। দেখো ভাইয়া, রাইপোবিয়াম ব্যাকটেরিয়ার মিউচুয়ালিজম বুঝিয়ে লেখো। একটু টাফ কোশ্চেন, বাট তুমি দেখো যে রাইজোবিয়াম, রাইজোবিয়াম, এটা রাইজোবিয়াম হবে। কি হবে এটা? রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মিউচুয়ালিজম
বুঝিয়ে লেখো। আর পরজীবী খাদ্য শৃঙ্খল বলতে কি বুঝো, এটা তুমি 10 স্টার দিতেই পারো, এটা অবাক হওয়ার কিছু নাই। তার মানে এখান থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন বেশি তুমি পাচ্ছ। মিথস্ক্রিয়া আগেও দিয়েছি। ধাঙ্গর বলতে কি বুঝো দিয়েছি। সালোক সংশ্লেষণের কত ভাগ দরকার নাই। শক্তি পিরামিড কি, শক্তি পিরামিড কি। বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ কি, বাস্তুতন্ত্রে পুষ্টির প্রবাহ কি, বাস্তুতন্ত্রে পুষ্টির প্রবাহ কি ব্যাখ্যা করো। তারপর হচ্ছে প্রতিযোগিতা বলতে কি বুঝো। তুমি এটা দরকার নাই, বা এটা তুমি দেখতে পারো এই যে 25 নাম্বারটা এবং 26 নাম্বারটা, মানে এই ধরনের তোমার ফ্লোচার্ট দিয়ে প্রশ্ন আসবে। মৃতদেহ, ছত্রাক, কেঁচো, এই শিকলটি মৃতজীবী খাদ্য শিকল কেন ব্যাখ্যা করো। মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস এটি কোন ধরনের খাদ্য শৃঙ্খল এবং কেন। সিম্বায়োসিস কি আগেও বলছি, প্লাঙ্কটন কি এগুলো আগে বলে গেছি আমরা। তাহলে এই প্রশ্নগুলো। এরপর দেখো অ্যান্টিবায়োসিস কি, অ্যান্টিবায়োসিস কি, আবারও দিলাম মিউচুয়ালিজম কি ব্যাখ্যা করো, মিউচুয়ালিজম কি ব্যাখ্যা করো। ওকে, বিভিন্ন জীবের মিথস্ক্রিয় আন্তঃনির্ভরশীলতার মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় থাকে ব্যাখ্যা করো। দেখছো খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এবং অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে একটু পড়ো এই টাইপের সৃজনশীলগুলো একটু দেখো, সরি সিকিউ বা এসকিউ গুলো দেখবে, বা সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন যদি আমি আসি, তাহলে আমি একটা কথাই বলবো, তোমরা এই ধরনের যে চেইন আছে, চেইনের সৃজনশীলগুলো বেশি দেখবা, কারণ চেইন দিয়ে তোমার এই সৃজনশীলগুলো বেশি বেশি আসবে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে এখানে কি আছে দেখো, নিচের ছকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। সবুজ পোকা মাংসাশী, সবুজ উদ্ভিদ ছোট পাখি শেয়াল, শামুক আর এটা কি খরগোশ। তাহলে কে কে কারে খায়, কেমনে খায়, কিভাবে খায়। হ্যাঁ দেখো ভাইয়া, এই যে কে কারে খায় কেমনে খায় সেটা আমরা একটু দেখার জন্য অপেক্ষা আছি। দেখি কিভাবে খায়। বিয়োজক কি, খাদ্য, দেখেন খাদ্য জাল কি, খাদ্য জাল কি, দেখছো খাদ্য জাল কি। এবার হচ্ছে উপরের খাদ্য জালের কোন খাদ্য শৃঙ্খলটিতে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয়, কারণ সব ব্যাখ্যা করো। এই টাইপের সৃজনশীল ভাইয়া আমি মনে করি তুমি বিন দেয়া দেখবা, একবারে 100% শিওর শট থাকো। উপরিক্ত খাদ্য শৃঙ্খলে ছোট পাখির বিলুপ্তি ঘটলে বাস্তুতন্ত্রে কি ধরনের পরিণতি ঘটবে ব্যাখ্যা করো। হ্যাঁ আমি কিন্তু বলছি ভাই একদম হাই ভোল্টেজ উদ্দীপক। এই যে আরেকটা দেখো, এটা কিন্তু তোমার মানে প্রায় 50 স্টার প্রশ্ন এটা, ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো এইটাও দেখতে পারো যে ফাইটোপ্লাঙ্কটন ছোট মাছ বা ছোট পাখি, দেখছো এই উদ্দীপকগুলো একটু বেশি বেশি দেখবা, বেশি বেশি করে পড়বা, ঠিক আছে ভাই। আমরা দেখেন মানে এই উদ্দীপক অনুযায়ী মিউচুয়ালিজম বলতে কি বুঝো ব্যাখ্যা করো। তারপর দেখো 2 নং খাদ্য শৃঙ্খলে পুষ্টি প্রবাহ ব্যাখ্যা করো। 1 নং হতে 3 নং পর্যন্ত খাদ্য শৃঙ্খলে, তার মানে খাদ্য শৃঙ্খল থেকে প্রশ্ন তুমি পাচ্ছ, একটু দেখো, ঠিক আছে। এই টাইপের সৃজনশীলগুলো দেখো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে তুমি পরীক্ষা দিয়ে ম্যাচ করবা কোশ্চেনের সাথে। এই দেখো কেঁচো, মরা ইঁদুর, ছত্রাক, মশা, ডেঙ্গু ভাইরাস, মানুষ, একটা এক্স আর একটা কি এম। বাস্তু সংস্থান কি, জু প্লাঙ্কটন বলতে কি বুঝো। উদ্দীপকের এক্স চিহ্নিত অংশের জীবগুলোর সমন্বয়ে কিভাবে খাদ্য, দেখো খাদ্য শৃঙ্খল থেকে প্রশ্ন আসতেছে, এবং অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল কিভাবে হবে সেই ব্যাপারেও এটাও খাদ্য শৃঙ্খলের প্রশ্ন। দেখছো ভাইয়া, এই যে বাস্তুতন্ত্রে অজৈব উপাদান সমূহের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই দেখো শক্তির প্রবাহ, এই যে এই টাইপের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। উদ্দীপকের খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ বর্ণনা করো, দেখছো শক্তির প্রবাহ বর্ণনা করো। প্রতিটি বাস্তুতন্ত্রে উদ্দীপকের এক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো। যাক, এখানে এক্স কি দেখছেন, ওই দেখেন এক্স, এই এক্স এটা কি ভাইরাস নাকি ব্যাকটেরিয়া কি দিছে দেখেন তো, এই যে এক্স। হ্যাঁ একটু দেখবেন, এই টাইপের প্রশ্নগুলো বেশি আসবে। নিচের মানে যে ছক আছে এটা লক্ষ্য করবা, লক্ষ্য করে প্রশ্নগুলোর উত্তর দিবা। এখানে বলছে কি ঘাস ফড়িং, মাটি, পানি, ব্যাঙ, সাপ, ব্যাকটেরিয়া, হিউমাস, বায়ু। ঘাস ফড়িং দেখছেন কার সাথে কার, মানে ঘাস ফড়িং কারে খায়, মানে কে খায় ঘাস ফড়িংকে, ব্যাঙ খায় তাই না, ব্যাঙের কে খায়, সাপ খায়, সাপরে আবার কে কে খায়। এরকম ভাবে একটি উদ্দীপক সাজানো হয়েছে। বাস্তু সংস্থানের উপাদান কয়টি, পরিবেশের জীব ও জড়ের মধ্যে ভারসাম্য কিভাবে বজায় থাকে, আর বাস্তু সংস্থানের উপাদান হিসেবে ছকের উপাদানগুলো শ্রেণীবিন্যাস করো। মানে আমি আবার বলছি এই টাইপের উদ্দীপকে বেশি বেশি আসবে। আর একটা আদর্শ বাস্তুতন্ত্রের উদাহরণ দিবে। এই দেখো ঋণাত্মক আন্তঃক্রিয়া কি, উদ্দীপক দেখছো তোমরা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ঋণাত্মক আন্তঃক্রিয়া কি। তারপর আসেন এইখানে লক্ষ্য করো, মানুষকে সর্বভোগ প্রাণী বলা হয় কেন, এটা 3 স্টার। মানুষকে সর্বভোগ প্রাণী বলা হয় কেন, মানুষকে সর্বভোগ প্রাণী বলার কারণ কি, মানুষকে সর্বভোগ প্রাণী বলার কারণ কি। আচ্ছা, 7 নম্বর উদ্দীপকটা দেখো, ফাইটোপ্লাঙ্কটন, জিওপ্লাঙ্কটন, ছোট মাছ আর হচ্ছে বক, ডিকম্পোজার কি, হিউমাস কি বুঝিয়ে লেখো। আর একটা আদর্শ এই যে পুকুরের বাস্তু সংস্থান আপনাকে ব্যাখ্যা করতে বলছে, দেখছেন কোশ্চেন যে দেওয়া হয়েছে, এই যে এই টাইপের কোশ্চেনগুলো বেশি দেখবেন। আদর্শ বাস্তু সংস্থানের
মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল শেষ পাই দাঁড়াও। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের একদমই লাস্ট পজিশনে আমরা চলে আসছি। আপনাদের আজকের যে পুরো সাজেশন ক্লাসটি আমরা ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে এটা আপলোড করে দিব, আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ পুরো ক্লাসে আমরা কি কি দিয়েছি আপনাদের জন্য। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আছে সেগুলো আপনাদের জন্য সেট করা। তো আশা করি আপনারা দেখবেন বাসায় এই জায়গা লোড খাইছে। ও ফাইল বড় না, লোড খাইছে লোড খাইছে। বড় যেমন সমস্যা আছে। রাখিস আসে না গেছে গা নিচে দেখলাম নাসিম স্যারের সাথে দোকানে বসে আছে, প্রশ্ন আনার জন্য গেছিলাম। ওটা ফিনিশ করে দেবো। ভিডিও না না, একটা লাস্ট ফিনিশিংটা দিয়ে দিই। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের এসএসসি 26 বায়োলজি একেবারেই শর্ট অথবা লং সাজেশন। সো তোমরা সাজেশনটা অবশ্যই ফলো করবা এবং দেখবা এই টাইপের প্রশ্নই আসবা। সাজেশনটি কেমন লাগলো বা কমন আসলো কিনা ইনশাল্লাহ পরীক্ষার দিন রাতে এসে কমেন্ট সেকশনে জানাবা কেমন লাগলো তোমাদের কাছে। আর এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যেখানে থাকো, বাংলাদেশের যেই প্রান্ত থেকে পরীক্ষা দিচ্ছ, আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে সেরা কলেজ ভর্তি প্রস্তুতি কিন্তু অলরেডি ইনশাল্লাহ শুরু হয়ে যাচ্ছে। এই মানে রিটেন পরীক্ষার পরপরই আমাদের এবার আমরা মেগা অফলাইন অ্যান্ড অনলাইন, অর্থাৎ মেগা অফলাইন অনলাইন বলতে আমরা অফলাইনেও ইনশাল্লাহ এবার সেরা কলেজ নেব, পাশাপাশি এইচএসসি 28, তোমরা যারা এসএসসি 26 দিচ্ছ তারা তো এইচএসসি 28 হবা। সো তোমাদের জন্য আবার এইচএসসি অ্যাডভান্সড ফাউন্ডেশন প্রোগ্রাম বা এইচএসসি অ্যাডভান্স প্রোগ্রামও শুরু হতে যাচ্ছে। তো পরীক্ষার পরে অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধব যারা আছে দূর দূরান্তে অবশ্যই আমাদের কোর্সগুলোতে জয়েন করবা। এবং আরও বিগ অফার হচ্ছে, আমরা অনলাইনেও সেরা কলেজ ভর্তি প্রোগ্রাম চালু করতে যাচ্ছি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ভালোভাবে পরীক্ষা দিবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।